আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে ঐকিক নিয়মের ক্লাস করব। নতুন একটা টপিকের ক্লাস শুরু হবে। এই টপিকটার উপর আমরা 2 থেকে 3টা ক্লাস করব এবং আমরা চেষ্টা করব গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিকে ঐকিক নিয়মের উপর বেসিক কনসেপ্ট সহ ফুললি ক্লিয়ার করার। তো আমাদের আজকের সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনারা একটু জানাবেন। ওকে, এই টপিকে আপনাদের কেমন সমস্যা আছে বলেন তো? এই টপিকটা খুব মজাদার একটা টপিক, আর আমি এর আগে অনেকবার এই টপিকের উপর ক্লাস নিয়েছি। সেটা ইউটিউবে আমাদের ভিডিও আছে, পাশাপাশি ফেসবুকে অনেকবার ক্লাস নিয়েছি, অনেক সময় অনেক অঙ্ক দেখাই দিছি। কিন্তু এবার আমার টার্গেট আছে যে একটু অন্য ধাঁচে এই টপিকটা আমরা ক্লিয়ার করব। মানে অন্য ধাঁচে বলতে কীরকম, সাধারণ নিয়মের পাশাপাশি আমরা এবার এমন একটা আইডিয়া ডেভেলপ করে এই টপিকটা শেষ করব যেটা চাকরির পরীক্ষায়, জবের পরীক্ষার হলে আমাদের খুব দ্রুত অঙ্ক করতে হেল্প করবে। ঠিক আছে? ওকে, তাহলে আপনারা সবাই জয়েন করেন। আর আমরা প্রথমে যারা নতুন জয়েন করছেন তাদের জন্য কিছু কথা না বললেই নয়। আমরা প্রত্যেকটা টপিকের বেসিক আলোচনা থেকে শুরু করব, তারপরে সাধারণ নিয়মে অঙ্ক করব, তারপরে প্রত্যেকটা নিয়মের অঙ্কগুলোকে ফোকাস করব, এর সাথে সাথে রিটেন সমাধানের সাথে টেকনিক অবশ্যই শিখব। ঠিক আছে? আর যারা একটু বেশি দুর্বল আছেন তারা আগে থেকে একটু পিডিএফগুলো এবং ছবিগুলো দেখে নেবেন, যাতে আপনাদের দুর্বলতাটা একটু কমে আসে, আমাদের সাথে যাতে অ্যাডজাস্ট করতে পারেন। আমরা সবগুলো টপিকে ডাবল ক্লাস নিতে পারি না। মানে আমরা একটা ধরনের টপিক টার্গেট করছি 2টা ক্লাস নিতে, প্রত্যেকটাতে ডাবল করে 4টা করে ক্লাস নেওয়া সম্ভব না, তাতে কোর্স অনেক লেংদি হয়ে যাবে, আপনারাও জানেন। ধৈর্যটা ধরে রাখা খুবই ইম্পর্টেন্ট। তবে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলোতে একটু সময় দিব, আর প্রথমের দিকের টপিকগুলোতে একটু সময় দিব, যাতে আপনারা অ্যাডজাস্ট করেন, এবং অনেকে ভর্তি হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আজকের মূল টপিক হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের বেসিকটা শুনুন আগে। এই যে এখানে একজন বলছেন কি, সাকিবুল হাসান কখন ভাগ কখন গুণ এই ব্যাপারগুলো ক্লিয়ার করবেন। এটা তো ক্লিয়ার করব, কিন্তু এই কখন গুণ কখন ভাগ এটা করার দরকারই হবে না, এরকম টেকনিক দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, তো আসি আমরা শুরুর দিকে। প্রথমে 1 ধাপ 2 ধাপের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা খুব সহজে একটু করে ফেলবো। তো বেসিকটা হচ্ছে এরকম। ঐকিক জিনিসটা কি আগে শোনেন। ঐকিক জিনিসটা হচ্ছে যে 5টা কলমের দাম যদি 10 টাকা হয়, তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট বলতে পারি 10টার দাম কত হবে। এখন কিন্তু আমার একটার দাম বাড়ি করার দরকার নাই, আমরা ডাইরেক্ট দিচ্ছি 2 গুণ, তাহলে এই পাশে 10টার দাম হবে 20 টাকা। ঠিক আছে না? আচ্ছা, অর্থাৎ এই যে এটা একটা ছাড়াই পারা গেল, কিন্তু এখানে যদি 9টার দাম জানতে চাইতাম, তখন আপনি কি করতেন? আপনি 5টার দাম 10 টাকা, তাহলে একটার দাম হবে 2 টাকা, তারপরে 9টার দাম হবে 9 গুণন 2 সমান সমান 18 টাকা। এই যে আগে একটার দাম বাইর করে যে সিস্টেমটা ফলো করা হচ্ছে, এই সিস্টেমটার নামই হচ্ছে ঐকিক নিয়ম। অর্থাৎ যে কোনো কিছুর একক ব্যক্তি বা বস্তুর মান বের করার পরে যেটা প্রশ্নে চাওয়া হয় সেটার উত্তর বাড়ি করার যে প্রসেসিংটা, এটা হচ্ছে ঐকিক নিয়ম। ঠিক আছে? আচ্ছা, এই ঐকিক নিয়মের শুরুতে অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো বেসিক কথা বলা আছে, এগুলো আপনারা নিজে থেকে রিডিং পড়ে নেবেন। আমরা অঙ্ক করতে করতে বিষয়টা শিখবো। তবে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, আপনাদের কাজে লাগবে, সেরকম একটা টেকনিক আমরা দেখব। সেটা হচ্ছে যে 2 নম্বর অঙ্ক থেকে দেখেন। 2 নম্বর অঙ্ক বলতেছে যে যদি প্রতি ঘন্টার মোবাইল বিল 72 টাকা হয়, তাহলে 10 মিনিট কথা বললে কত টাকা কাটবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে বেসিক আলোচনাটাতে সময় দিব, তারপরে সহজ অঙ্কগুলা প্রথমে 2-1টা করে দিব, কিন্তু তারপরে এগুলো একটু ফাস্ট করে দিব, এটা আপনারাও বোঝেন। তারপরে আমরা যখন মাঝারিগুলোতে যাবে তখন একটু সময় দিব, আর কঠিনগুলোতে বেশি করে সময় দিব। আর প্রথমে বেসিক আলোচনাতে একটু সময় দিব। তাহলে আসি, আমরা আজকে যে জিনিসটা দেখব যে ঐকিক নিয়মের এই আইডিয়াটা কিন্তু অনেকগুলো টপিকে পরে কাজে লাগবে। এই কম্পেয়ার করতে পারা। ঠিক আছে? কম্পেয়ার বা তুলনা, এই জিনিসটা কিভাবে করতে হয় এবং এইটার উপর ভিত্তি করে
কিভাবে মুখোমুখি অ্যান্সার বাইর হয় সেই লজিকটা এখন শিখে নেবেন আগামী 5 মিনিট। আগামী 5 মিনিট আমরা যে কথাগুলো শুনবো এইগুলা দরকার হলে 10 বার রিপিট শুনবেন। এগুলা আপনার সারা জীবনে চাকরির পরীক্ষা থেকে বাইরের জীবনে অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে যে দেখেন, আমরা যদি বলি যে এক হালি, সিরিয়াসলি খেয়াল করেন, এক হালি কলার দাম 8 টাকা, তাহলে আমরা বুঝতেছি যে 2 হালির দাম তখন কিন্তু 8 দুগুণা 16 টাকা। যদি বলি 5 হালির দাম তাহলে 5 আসতে 40 টাকা। অর্থাৎ আমরা দেখতেছি যে এই এক হালির থেকে 5 হালি, এটা 5 গুণ বেশি কলা। কলার পরিমাণ যদি 5 গুণ বেশি হয় তাহলে কলার দাম যে 8 টাকা ছিল আগে এক হালি, এখন কিন্তু 5 দ্বারা গুণ করে 40 টাকা হয়ে গেল। তার মানে এখানে একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেছে। সেই রিলেশনটা কি? যত পরিমাণ বাড়লো দামটাও তত গুণ বাড়লো। এই জিনিসটাকে আমরা রেশিও আকারে কনভার্ট করতে পারি। 1:8 তাহলে 5 কত হবে? এইগুলাই হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শন আর ইনডাইরেক্ট প্রপোর্শন বিষয়গুলো। এটা ডাইরেক্ট প্রপোর্শন, বিশেষ করে আপনারা চেইন রুল নামে একটা নিয়ম আছে, এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ, আপনারা ওয়েবসাইটগুলোতে দেখবেন। তো আমরা অত বিস্তারিত যাব না, প্র্যাকটিক্যালের সাথে সমন্বয় করব, অটোমেটিক্যালি চেইন রুল হয়ে যাবে। সেটা হচ্ছে যে এইটা যদি 5 গুণ বাড়ে অনুপাতের রাশির মতো, তাহলে এটাও তো 5 গুণ বাড়বে, তাই না? তাহলে এটা কি হবে? 5 আসতে 40 হবে। এই যে এখানে যে 40 হয়ে গেল, এটাকে আমরা দেখলাম কোনটা নিচে গেল কোনটা উপরে গেল, কোনো কিন্তু কাহিনী নাই, জাস্ট লজিক্যাল অনুপাতের বিষয়টা। তো একইভাবে যদি ধরেন আছে যে 1 ডজন ছাতা, ঠিক আছে, 1 ডজন ছাতার দাম ধরেন আছে যে 6000 টাকা, তাহলে 5টি ছাতার দাম কত? খেয়াল করেন যে এই যে 12 আর 5 এর মধ্যে কিন্তু সম্পর্ক বিল্ড আপ করা যাচ্ছে না। তাহলে এইখানে আমরা আগের বার এইখানে 5 গুণ বাড়ছিল, এই জন্য এখানে 5 গুণ বাড়াই দিয়েছিলাম। কিন্তু যখন এইভাবে সম্পর্ক বিল্ড আপ করা যাবে না, তখন আমরা এই পাশে একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, 2 ভাবে সম্পর্ক বিল্ড আপ করা যায়, একটা হচ্ছে উপরে নিচে আর একটা হচ্ছে পাশাপাশি। কিরকম করে দেখেন, এই 12 ডজনের থেকে এই 60 হচ্ছে 5 গুণ বড়, আর এই পাশে 2টা শূন্য, তার মানে 60,000 হচ্ছে 500 গুণ বড়। যেহেতু 12-র তুলনায় 6500 গুণ বড়, তাহলে এই 5-এর তুলনায় এইখানকার অ্যান্সারটাও 500 গুণ বড় হবে। তাহলে কি হয়ে যাবে? 5 আর 500 গুণ করলে 2500। এই যে লজিকটার কথা বলতেছি, এইটা কিন্তু আমি এখনই এক্সাম্পল দিয়ে শত শত অঙ্কে অ্যাপ্লিকেশন দেখা দিতে পারবো। বাট আপনারা এই এত অঙ্ক দেখতে চাইয়েন না, কারণ আমাদের অনেক অঙ্ক আছে, কিন্তু পয়েন্টটা মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট আরেকটা উদাহরণ দিই। ধরেন আমরা নৌকা স্রোতের অঙ্কে চলে গেলাম কি, যে একটা নৌকা 36 মিনিটে, খেয়াল করেন, 36 মিনিটে 6 কিলোমিটার পথ যায়। এই নৌকার গতিবেগ কত? এরকম অনেক ছোট ছোট অঙ্ক আসবে আমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়। তখন দেখা যাবে কি যে ক্লাস 4-5 বাচ্চার মতো আমরা ঐকিক নিয়মে করতেছি। কিরকম? 36 মিনিটে যায় 6 কিলোমিটার, অতএব 1 মিনিটে যায়, অতএব 60 মিনিটে যায়। এত লেখালেখির দরকার হবে না যদি আপনারা আজকের এই লজিকটাকে কাজে লাগান। কিভাবে? যে 36 মিনিট এবং 6 কিলোমিটার এর রিলেশনটা কি? এর রিলেশনটা হচ্ছে 6 গুণ কম, 6 গুণ কম, অর্থাৎ যত মিনিট তার থেকে 6 গুণ কম। বিষয়টা যদি এইভাবে চিন্তা করি যে ভাগ 6, তাহলে গতিবেগ কত? গতিবেগ মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে যাবে কতটুকু পথ? এই লেখালেখি কাটাকাটি উপরে নিচে কিচ্ছু লাগবে না, জাস্ট এভাবে ভাবেন যে এইখানে যত মিনিট তার 6 গুণ কম কিলোমিটার, তাহলে এইখানে 60 মিনিট, তাহলে তার 6 গুণ কম মানে হচ্ছে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। তার মানে বিষয় হচ্ছে কি যে এখানে ভাগ 6 রিলেশন, ঠিক আছে? এই রিলেশনটাকে আমরা বলতেছি কম্পেয়ার করে মুখোমুখি অ্যান্সার বলা। সব অঙ্ক হবে না, কিন্তু অনেক অঙ্ক মুখোমুখি হয়ে যাবে। আমি আরো অ্যাপ্লিকেশন দেখাই দিতেছি এটার। তো আসলে এই যে আমরা 6 দিয়ে ভাগ করলাম, জিনিসটা আসলে কোথা থেকে আসলে একটু বুঝি তো। 36 মিনিটে 6 কিলোমিটার যায়, তার মানে 1 মিনিটে যাবে 6/36, কম পথ যাবে। কম পথ গেলে ভাগ হয়। 60 মিনিট মানে বেশি সময়, তাহলে বেশি পথ যাবে, তাহলে গুণ হবে। এই যে উপরে গুণ, খেয়াল করেন এই 6 আর এই 36কে কাটাকাটি করলে যে 6 থাকে, এই 6 কিন্তু নিচে আছে। নিচে মানে কি, যে এই 60-এর সাথে 6-এর সম্পর্কটা কি? এই যে ভাগ অবস্থায়। তো এখানে আমরা লেখালেখি কাটাকাটি করতে যে সময়টা নষ্ট করলাম, সেটা কিন্তু দেখে দেখে অঙ্ক অ্যান্সার বলে দিব। তো
তো এই যে আমরা আজকের মূল থিম যেটা শিখবো, বিশেষ করে ঐকিক নিয়মের বেসিক যে অঙ্কগুলা, এগুলোর মূল থিম হচ্ছে কম্পেয়ার করে মুখে মুখে অ্যান্সার বলা। এটা হচ্ছে আমাদের আজকের স্লোগান। এখন আমরা পুরো ক্লাসটা এই বিষয়টা দেখব যে তুলনা করার মাধ্যমে কিভাবে মুখে মুখে অঙ্ক করব। ঠিক আছে? আচ্ছা, শেষ করি নাই, এখনো আসতেছি। এখন দেখেন যে শুধু পাশাপাশি সম্পর্ক থাকে এরকম না, উপরে নিচেও সম্পর্ক থাকে। যেমন 10 মিনিটে একটা নৌকা যদি 6 কিলোমিটার রাস্তা যায়, তাহলে গতিবেগ কত? তা দেখেন এই 10 আর 6 এর সম্পর্ক এইভাবে করা যায়, আবার এইভাবে করা যায়। দেখেন 60 মিনিটে তাহলে 10 মিনিটে যত কিলোমিটার যায়, 60 মিনিট মানে কি দেখেন তো, এখানে গুণন 6 হলো না, অর্থাৎ 6 গুণ বেশি সময়। তাহলে এই পাশে কি হবে? এই পাশে হবে 6 গুণ বেশি পথ, তার মানে এই 6 এর সাথে গুণের সম্পর্ক 6, 36 কিলোমিটার পথ। এই বিষয়গুলো পরে আরো অনেক জায়গায় কাজে লাগবে। কিরকম দেখেন, ধরেন পার্সেন্টেজের অঙ্কে আসবে আপনার 25% এর মান 100 হলে 75% এর মান কত? খেয়াল করেন যে এই 75টা হচ্ছে 25-এর থেকে 3 গুণ, তাহলে 100 এর 3 গুণ সমান 300। এই যে লেখালেখি কাটাকাটি দরকারই হবে না, আপনি মুখে মুখে অ্যান্সার বলতে পারবেন। এই মুখে মুখে অ্যান্সার বলার মতো শত শত অঙ্ক আছে। এই শত শত অঙ্কের ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে আজকের ক্লাস। তাহলে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই টেকনিকগুলো কতটা কাজে লাগবে আপনার। আমরা কি বারবার নতুন আইডিয়া কাজে লাগাচ্ছি না, আমরা যেগুলো আগে থেকেই জানি ওগুলাই, কিন্তু আগে ভাবতাম না, আজকে আমরা ভাবনাটা ধরাই দিতেছি। আর অঙ্কে আমি অনেকগুলো প্রয়োগ দেখাই দিব। ঠিক আছে, লিখিত অঙ্ক করব, আসতেছি। এখন তো জাস্ট বেসিকটা দেখাচ্ছি। আসি, এগুলো পানিপন্থা অঙ্ক রিটেনে আসে না, রিটেনে আসার অঙ্ক আছে। আমরা কোয়ালিটি অঙ্ক যখন করবো তখন রিটেনও দেখাই দিব। এগুলো জাস্ট একটু দেখি, মানে কম্পেয়ার জিনিসটা। ঠিক আছে, এই আইডিয়াটা খুবই ইউনিক কাজ করবে। এখন দেখেন যে এই 25% এর মান 100, তার মানে এই পাশের সম্পর্কটা হচ্ছে 4 গুণ। আবার এই 75% এর মান কত? এই পাশের সম্পর্কটা হচ্ছে 3 গুণ। এখন আপনি যে কোনো ভাবে করতে পারেন, যেমন এখানে 3 গুণ বাড়ছে, তাহলে এখানে 3 গুণ বাড়ে হয়ে যাবে 300। আবার এইভাবে চিন্তা করতে পারেন যে এই পাশাপাশি যেহেতু 25% এর মান 100 টাকা, তার মানে 4 গুণ, তাহলে 75-এর 4 গুণ মানেও কিন্তু এই যে 75 গুণন 4 সমান সমান 300। অর্থাৎ যখন দুই পাশে কম্পেয়ার করা যাবে তখন দুই পাশে কম্পেয়ার করবেন। তাহলে আশা করি এই কম্পেয়ারের লজিকটা কাজে লাগাবেন। আমি পরে কিন্তু অনেকগুলো অঙ্কে এই বিষয়টা ধরাই দিব বারবার, তখন কিন্তু আপনাকে আবার ফ্ল্যাশব্যাক করে এখানে আসতে হবে। ঠিক আছে, এই জন্য মনে রাখেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ইউনিক আইডিয়া ছিল। এখন আসি 2 নম্বর অঙ্ক। দেখেন বলতেছে যে যদি প্রতি ঘন্টায় মোবাইল বিল 72 টাকা হয়, তাহলে 10 মিনিটে কথা বললে কত টাকা কাটবে? তাহলে প্রতি ঘন্টা মানে কি, যে 60 মিনিটের খরচ হচ্ছে 72 টাকা। তাহলে এখন আসতেছে কি, যে 10 মিনিট কথা বললে, 10 মিনিট, তাহলে এই 60-এর থেকে 10 মিনিট আপনি কত গুণ কম কথা বলতেছেন? দেখেন তো, 6 গুণ কম কথা বলতেছেন না? তাহলে ভাগের সম্পর্ক 6, তাহলে এখানেও ভাগের সম্পর্ক 6 যদি দিয়ে দেন, তাহলে 12 টাকা খরচ হবে। এবং এই যে কাজটা, এটা আমি আপনাদের বোঝানোর জন্য লিখে দিতেছি, কিন্তু আপনি যখন এইভাবে ফিল করতে পারবেন, আপনি যখন এইভাবে চিন্তাটা নিতে পারবেন মাথায়, তখন অনেকগুলো অঙ্ক দেখবেন আপনি রিডিং পড়ার সাথে সাথে উত্তর মাথায় চলে আসছে। কোথা থেকে কিভাবে আসছে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই যে আইডিয়াটা, এইটাই কিন্তু আমরা জেনারেট করতেছি আজকে, যে অঙ্ক দেখে আমার মাথায় খেলবে যে অঙ্ক মানে এটা অ্যান্সার হবে। এবং যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন কনফিডেন্স চলে আসবে। সব অঙ্ক হবে না, কিন্তু অনেকগুলো হবে, এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, ওকে। তাহলে আসি 3 নম্বর অঙ্ক। দেখেন 3 নম্বর অঙ্ক বলতেছে যে, আসতেছি, এত টেনশন নিয়েন না, ধাপে ধাপে। একজন দৌড়বিদ 9 সেকেন্ডে 30টি স্টেপ অতিক্রম করতে পারলে 54 সেকেন্ডে কতটি স্টেপ অতিক্রম করতে পারে? ঠিক আছে, আচ্ছা 9 সেকেন্ডে কতটি? 30টি। 9 সেকেন্ডে 30টি, তাহলে দেখেন যে 54 সেকেন্ডে, তাহলে এই 9 থেকে 54 সেকেন্ডটা কত? 6 গুণ বেশি সময় না? 6 গুণ বেশি সময় হলে 6 গুণ বেশি স্টেপ যেতে পারবে। তাহলে এইখানে যদি আমরা গুণ 6 দেই, তাহলে হবে 180টি স্টেপ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 180টি, এবং এগুলো দেখে দেখে বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে আমরা এতক্ষণ থেকে যে কথাগুলো শুনলাম বা দেখলাম, এগুলাকে ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট প্রপোর্শন। কারণ কি, যে এইটা সরাসরি বাড়লে বাড়তেছে, কমলে কমতেছে। যেমন 5টা কলার দাম যদি 10 টাকা হয়, তাহলে 2টা কলার দাম হবে 4 টাকা। কলা কমতেছে,
এই জন্য টাকাও কমতেছে। আবার যদি এখানে 20টা কলা দিতাম তাহলে 4 গুণ বেশি কলা, 4 গুণ বেশি টাকা, মানে 40 টাকা। অর্থাৎ কলা বাড়তেছে, টাকাও বাড়তেছে। তাহলে যে কোনো দ্রব্য টাইপের জিনিস আসলে সাধারণত পরিমাণ বাড়লে দামও বাড়ে, অর্থাৎ সরাসরি সম্পর্ক। কিন্তু যখন টাইম এন্ড ওয়ার্কের কথা বলে তখন বিষয়টা উল্টা হয়। কিরকম উল্টা হয়? 4 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে? আচ্ছা, আর আমি তো একই নিয়মের অনেকগুলো অঙ্ক করাই দিব, আপনি না বুঝে যাবেন কোথায়? বাট তাড়াহুড়া করবেন না, টেনশন করবেন না, আমি তো আসি নিয়মের মধ্যে আসি। এখন তো অন্য নিয়মে যাই নাই যে এই নিয়মটা শেষ হয়েছে, আমি তো একটা নিয়মে অনেকক্ষণ ধরে বুঝাবো। 4 নম্বর অঙ্ক দেখেন, বলতেছে যে 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 12 দিন। এখানে কিন্তু কাজের অঙ্ক চলে আসলো, ঠিক আছে না? 15 জন লোকের, যারা রিটেন খুঁজতেছেন আমি একটু পরে রিটেন করে দিব, সমস্যা নাই। আমরা আসলে এই যে আইডিয়াটা শিখতেছি এটা অনেক বেশি ইফেক্টিভ একটা আইডিয়া। 15 জন লোকের লাগে 12 দিন, ঠিক আছে না? আচ্ছা, এখন বলতেছে কি যে 3 দিনে কাজটি সম্পন্ন করতে গেলে 3 দিনে, তাহলে এই কথাটা কিন্তু ঘুরাই লিখতে হইতো, তাই না? তাহলে 12 দিনে করতে পারে সমান সমান 15 জন, তাহলে 3 দিনে করতে পারবে, তাই না? আচ্ছা, এখন দেখেন তো এই 12 দিনের তুলনায় 3 দিনটা কি হচ্ছে? 4 ভাগ সম্পর্ক। 4 ভাগ সম্পর্ক কেন? কারণ এখানে 4 গুণ সময় কমে গেছে। তাহলে 4 গুণ সময় যদি কমে যায়, এখন একটু লজিক্যালি ভাবেন, লোক কি 4 গুণ কম লাগবে নাকি 4 গুণ বেশি লাগবে? এই যে এইখানেই সম্পর্কটা উল্টা হয়, এইটাকেই বলা হয় ইনডাইরেক্ট প্রপোর্শন। আপনার ইংরেজি টার্মগুলা বিভিন্ন ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি যে এইখানে এই 15 জনের জায়গায় তখন এটা উল্টা হয়ে যায়, মানে কি যে এখানে ভাগ হলে গুণ হয়, গুণ হলে ভাগ হয়। অর্থাৎ দিন বেশি লাগলে লোক কম লাগে, দিন কম লাগলে কম দিনে কাজ করতে গেলে লোক বেশি লাগবে। তাহলে কত গুণ বাড়বে? এই পাশে যত গুণ কমছে দিন, এই পাশে তত গুণ লোক বেড়ে যাবে, তার মানে হচ্ছে 60 জন। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার 60 জন। এই যে অঙ্কগুলো শিখলাম, এই অঙ্কগুলো কিন্তু আসলে আমাদের অঙ্কের ক্যালকুলেশন ফ্যাক্ট না। এখানকার মূল থিমটা কি ছিল? মূল থিমটা ছিল কম্পেয়ার করতে পারা। এই কম্পেয়ারের বিষয়টা আমরা অনেকগুলো অঙ্কে অ্যাপ্লিকেশন দেখব। এটা কিন্তু খুব একটা ইনোভেটিভ আইডিয়া এবং জবের পরীক্ষার জন্য অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি ইউজেবল। আপনি অনেকগুলো অঙ্কে আপনার লাইফে করতে যেয়ে যত জবের পরীক্ষা দিবেন দেখবেন এই আইডিয়াটা কাজে লাগবে। তাহলে আইডিয়াটাকে কতটা দখলে আনা দরকার? তো দখলে আপনাকে আনতে হবে না, আমরা হেল্প করবো অনেকটাই, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা এখানে ঐক্য নিয়মের সারমর্ম অনেকগুলো আলোচনা করছি। পদ্ধতি 1টা দেখেন, আশা করি আপনারা প্রথমে এই লজিকটা ক্লিয়ার হচ্ছে না। এখন পদ্ধতি 1 থেকে আমরা শুরু করব ধাপে ধাপে। 5 নম্বর অঙ্ক থেকে আমরা আসি, যে বলতেছে কি 5টি ছাতার দাম 1000 টাকা হলে 14টি ছাতার দাম কত? ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি এইখানে কিন্তু আমরা আইডিয়াগুলোকে কাজে লাগাবো, তবে আমরা এখানে একেবারে বেসিক থেকে শুনবো এখন কথা, বেসিক কথা। আপনারা অনেকে চাচ্ছেন না বেসিক কথা ভালোভাবে রিটেন আকারে, কি কখন নিচে যায় কখন উপরে যায়, ঠিক আছে, সবগুলো কথা চলে আসবে। সেটা হচ্ছে যে 5টি ছাতার দাম 1000 টাকা হলে 14টি ছাতার দাম কত? বেসিকটা হচ্ছে যেটা চায় সেটা শেষে লিখতে হয়। তাহলে এখানে ছাতার দাম যেহেতু চাইছে, এই জন্য আমরা লিখতেছি 5টি ছাতার দাম সমান সমান 1000 টাকা। আর একটি যখন আমরা আসি, যখন পরিবর্তন করি তখন কমে গেলে ভাগ হয়, ভাগ হওয়ার কারণে এটা যে নিচে যাবে, ঠিক আছে? তাহলে এই যে এইভাবে। এখন আসি কতটি চাইছে? 14টির দাম, ঠিক আছে না? 14টির দাম, যেহেতু 1-এর থেকে 14 বড়, দেখেন তাহলে এখানে বেসিক কথাগুলো মনে রাখবেন। আমি কিন্তু জানি আপনারা এগুলো সবাই পারেন, কিন্তু একটা করে অঙ্ক তো আমাকে কথা বলতে হবে, তাই না? তাহলে 14টি ছাতা, তার মানে 1-এর থেকে 14 বড়, বেশি ছাতা, তাহলে দামটা বেশি হবে। দামটা বেশি হলে এই যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশর সাথে যখন কোনো কিছু গুণ বেশি হয় তখন গুণ হয়। আর গুণ হওয়া মানে যা, একটা ভগ্নাংশের সাথে এইভাবে মোটের উপর গুণ মানে যা, সরাসরি এটার উপরের সাথে গুণ মানেও তা, ঠিক আছে? তাহলে এই 214 দুগুণা 28, 2800, অর্থাৎ 14টা ছাতার দাম হবে 2800 টাকা। তো এটা কম্পেয়ার করে করে মুখে মুখে বলা যাইতো না, বলেন তো? কম্পেয়ার কিভাবে করতে? এই যে 5-এর থেকে ডাবল 200, মানে এটা হচ্ছে 5-এর থেকে 10,000, 1000 হচ্ছে 200, তাহলে 14কে 200 দ্বারা গুণ করলে 28। এই কম্পেয়ারের বিষয়টা কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে টাচ দিব, আপনারা মাথা কাজে লাগানোর চেষ্টা করবেন। সাইলেন্ট। ওকে, তাহলে আসি আমরা
এরকম আরো ছোট ছোট অঙ্ক আছে, এত অঙ্ক তো করার সময় নাই, আমরা জাস্ট একটু ভিন্ন টাইপের অঙ্ক দেখবো। 7 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে? হ্যাঁ, 7 নম্বর অঙ্ক কি বলতেছে দেখেন, বলতেছে জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এ টাকার আড়াই গুণ সঞ্চয় করবেন। এই যে আমরা যে গুণত্বের যে লজিকগুলো শিখলাম, এখানে কিন্তু সরাসরি এই গুণত্বের লজিকটা অ্যাপ্লাই হবে। কিভাবে দেখেন, যে 2.6 গুণ সঞ্চয় করবেন, তার মানে যদি আড়াই গুণের মানে 2.6 গুণ সঞ্চয় করতে চান, তাহলে তো তাকে 2.6 সময় লাগবে 2.6 গুণ। তাহলে আগে ছিল 5 সপ্তাহ, এই অঙ্কটার সরাসরি আনসার হচ্ছে 5 গুণন 2.6 সমান সমান 5 26 13, ঠিক আছে? 13 সপ্তাহ। তাহলে 13 সপ্তাহ হচ্ছে অ্যান্সার। এই যে এতটুকু লিখে অ্যান্সার হবে, এখানে 380 টাকাকে কোনো কাজ নাই, এই জিনিসটা কারা কারা ধরতে পারছেন বলেন তো? তাহলে 7 নম্বর হচ্ছে কি, জলিল মিয়া 5 সপ্তাহে, এখানে সপ্তাহে কিন্তু দিন বানানোর দরকার নাই, কারণ প্রথমে দেওয়া আছে 5 সপ্তাহ, আবার পরে যে বাইর করতে বলছে ওইখানে সপ্তাহে বাইর করতে বলছে, তার মানে সরাসরি সপ্তাহের সাথে রিলেশন। যেহেতু সপ্তাহের সাথে রিলেশন, তাহলে তো দিনের কোনো কথাই নাই। আচ্ছা, এখন আসি, এই যে 380 টাকা সঞ্চয় করে, তাই না? তাহলে এটার 2.6 গুণ, এইটা যদি 2.6 গুণ কেউ করতে চান, তাহলে দেখেন কিন্তু সময় লাগবে, ঠিক আছে? 2.6 গুণ মানে হচ্ছে 26, জায়গায় ক্যালকুলেশনটা আপনারা করে নিতে পারবেন। 988 টাকা। তারপর যদি বলি যে 380 টাকা সঞ্চয় করতে লাগে 5 সপ্তাহ, 1 টাকা সঞ্চয় করতে লাগে এত সপ্তাহ, আর 988 টাকা সঞ্চয় করতে লাগে এই যে 988 গুণ। এই যে এইভাবে আমরা লিখতেছি না, এই জিনিসটাতে আমরা যে ডাইরেক্ট যে অ্যান্সার বললাম না, এই যে এইটুকু লিখে যে অ্যান্সার বললাম, এই লজিকটা তো আমরা শুরুতে শিখলাম। কিরকম, যে 2.6 গুণ টাকা যদি কেউ সঞ্চয় করতে চায়, তাহলে তাকে আগে যত সময় লাগছিল তার থেকে 2.6 গুণ বেশি সময় লাগবে। তাহলে আগে যদি 5 সপ্তাহ সময় লাগে, এখন 2.6 গুণ সমান 13 সপ্তাহ সময় লাগবে। তাহলে এইখানে টাকার পরিমাণ যদি আমাদের জানা নাও থাকে, তাহলেও কোনো সমস্যা নাই। তাহলে 988 বাড়ি করে আমি সময় কেন নষ্ট করব? এই যে দেখেন, এই পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে এই অঙ্কের জন্য বলতেছি না, যে কোনো অঙ্কে যে ইউজলেস সময় নষ্ট করা, এই রোগটা অনেকেরই আছে, যে যেই পয়েন্টে কাজ করার কোনো দরকারই নাই, ওই পয়েন্টে অযথায় সময় নষ্ট করে শেষে দিয়ে তাড়াহুড়া। তাহলে এগুলা কিভাবে বুঝবেন? এইরকম অঙ্ক করবেন, কথা শুনবেন, আপনার লজিক ডেভেলপ করবেন, অপশন টেস্ট করবেন, মানে অনেকগুলো বিষয় যখন সমন্বয় হবে, তখন দেখবেন যে আপনি অযথা সময় কোনো নষ্ট করতেছেন না। দেখেন না, যে ভালো রাস্তা চেনে, নিজের বাড়ি যত আঁকা বাঁকা হোক সরাসরি নিজের বাড়িতে যায়, কিন্তু অন্য একটা নতুন লোককে লাগাই দিলে ও দেখা যাবে কি বাড়িতে যাইতে পারবে না, এলোমেলো রাস্তা দিয়ে যাবে, সময় নষ্ট হবে অনেক। তো এই বিষয়টাই, যে অনেক ঘুরে বাড়ি আসা আর ডাইরেক্ট যাওয়া, দুটা কিন্তু এক কথা না, ঠিক আছে? আচ্ছা, 6টা একটু বলে দিলে ভালো হতো। যে সাজিদ 700 কেজি ধান পেয়েছে, প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল হলে সে কি পরিমাণ চাল পেল? এটা অঙ্ক বলে দিতে হবে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে কি, যে সাজিদ 400 কেজি ধান পেয়েছে, প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল হয়, সে কি পরিমাণ চাল পেল? 1 কেজিতে মানে প্রতি কেজি মানে কি, যে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম মানে 1 কেজিতে চাল হয় 700 গ্রাম। এই 700 গ্রাম মানে হচ্ছে 0.7 কেজি, কারণ 1000 দিয়ে ভাগ করলে এটা কেজি হয়, গ্রামটা কেজি হয়ে যায়, তাহলে 0.7 কেজি। তাহলে 400 কেজিতে হবে 400 গুণন 0.7, মনে করি পয়েন্টটা নাই, তাহলে 4 7 28, আর এই যে 2টা শূন্য, এক ঘর আগে দশমিক দিতে হবে, তার মানে 280 কেজি। এটা তো সোজা ছিল, ওইগুলো স্কিপ করতে দিতে হবে। ওকে, নেক্সট আসি। চার নাম্বারটা বুঝতেছি না, 4 নাম্বারটা তো আমি নর্মাল সমাধান সুন্দর করে দেখা দিলাম। 8 নাম্বারটা একটু বুঝাবেন প্লিজ। আপনাদের সবার কথা নিলে যেটা হয় কি, দেখছি আমি সিরিয়ালি সব অঙ্ক করাইতে হয়, ঠিক আছে? কারণ এমন আচ্ছা আসি, আমি তো নিজে একটু অঙ্কের কোয়ালিটি বুঝি, সেই কোয়ালিটি অনুযায়ী করাই দিব। 8 নম্বর বলছে কি, যে একটি কারখানায় প্রতি সপ্তাহে 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 7 নাম্বারটা রিটার্ন করে দেন মিস্টার সোহেল তানভীর। রিটার্ন করে দেই নাই মনে হচ্ছে আপনার,
রিটেনও তো করে দিলাম। 7 নাম্বার আরেকবার করার সময় নেই। 7 নাম্বার শর্টকাটও করে দিছি, রিটেনও করে দিছি। শর্টকাট আগে করে দিছি, রিটেনটা পরে করে দিছি। একটা কারখানায় সপ্তাহে 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হয়? তাহলে সপ্তাহে 5 দিনে, ঠিক আছে না? তাহলে দেখেন 4 সপ্তাহে যদি কাজ হয় তাহলে 4 সপ্তাহ সমান সমান হচ্ছে 28 দিনে। তাহলে 5 দিনে 2450টা, তাহলে 28 দিনে কতটা? এই যে একদিনে হবে কম আর 28 দিনে হবে বেশি। 5 হচ্ছে 5 4 5 20, 5 লং 45, 490টা। এটা 28 দ্বারা গুণ, 28 শূন্য 0, 49 আর 28। দেখেন 49 না ধরে যদি এখানে 50 ধরি তাহলে 28-এর অর্ধেক হচ্ছে 1400, তাহলে একটা 28 কম, তাহলে 1372, তাহলে 13720। খ নম্বর হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, নেক্সট আসি। 9 নম্বর 10 নম্বরটা করে দিই একটু। দেন 9 নম্বর করে দেওয়া আছে। 10 নম্বর হচ্ছে প্রতি কেজি চালের মূল্য 32 টাকা হলে প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? এটা না ইন্টারেস্টিং তো একটা অঙ্ক। তো বলতেছে কি যে এই যে এইখানে ক্লাস বাদে অন্য কোনো অপ্রাসঙ্গিক কথা বলবেন না। অন্য অপ্রাসঙ্গিক কথা ইনবক্সে, পেজে বা যখন গ্রুপে পোস্ট দিব তখন। লাইভ ক্লাসে শুধু লাইভ ক্লাসের কথা হবে। কোন ব্যাচে কি, কোন বই কোথায় পাওয়া যাবে, এগুলো অপ্রাসঙ্গিক কথা, ঠিক আছে? তাহলে আসি নেক্সটে। বলতেছে কি যে প্রতি কেজি চালের মূল্য 32 টাকা এবং প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? তাহলে দেখেন গমের মূল্য হচ্ছে 11 টাকা, আর তাহলে 160 কেজি গম কিনতে যত টাকা লাগে, ধরেন এই যে 1 কেজি গমের মূল্য, গম সমান সমান কত টাকা? 11 টাকা, তাই না? আচ্ছা, তাহলে 160 কেজির গমের মূল্য 11 গুণন 160। এই 11 গুণন 160 টাকা। আবার আসি যে 32 টাকায় এগুলো হচ্ছে গম, হ্যাঁ, পাওয়া যায় 1 কেজি চাল। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কম। আর এই যে এখানে কিন্তু গুণ করে দেই না, এটা রাখে দিছি কারণ এটা ডাইরেক্ট কাটাকাটি করা যাবে। তাহলে 11 গুণন 160, এই দেখেন এটা এইভাবে রাখা যায়, হ্যাঁ, এত টাকায় পাওয়া যাবে 11 গুণন 160 ডিভাইডেড 32। তাহলে এই 32 এটাকে কাটলে 5 5 11 55, সরাসরি 32-এর নামতা। কিভাবে? আমার 32-এর নামতা জানা নাই, কিন্তু 30-এর নামতা জানা আছে। যে 5টা 30 গুণ করলে 150 হয়, আর 5টা 2 মিলে তো 10, আর 150 আর 10 160। শুরুতে যে সংখ্যার খেলার ক্লাসটা দেখা দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আসি 5 11 55। এই যে একটা লিখলাম না, এটা লেখালেখির দরকার হবে না যদি আপনি বুঝে যান যে গমগুলার টোটাল ক্রয় মূল্যকে চালের ক্রয় মূল্য দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে 55। এটা বোঝার জন্য তো আপনাকে 2-3 বার অঙ্কটা করতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সটে আসি। 12-13 নম্বর অঙ্ক তো এই যে খাসির মূল্যের অঙ্কগুলোর মতোই, এগুলো কি করে দিতে হবে? 11 12 13। 12 নম্বরটা একটু বুঝাই দিই, দেন 12 নম্বরটা দেন। 12 নম্বর বলছে যে এই যে আপনারা স্ক্রিনে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন, আপনারা কি আর কোথাও লাইভ ক্লাসে এইভাবে এত সুন্দর লাইভ ক্লাসে সরাসরি এইভাবে অঙ্কগুলো দেখতে পারেন? আমি বলতেছি না অন্যরা খারাপ ক্লাস নিতেছে, কিন্তু আমরা এখানে এইভাবে অঙ্কগুলো দেখানোর কারণে যে সুবিধাটা হচ্ছে, আপনাদের কিন্তু অনেক সময় সেভ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আসি 12 নম্বর বলছে যে 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান এবং 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। 15টি ঘোড়ার দাম দিয়ে মোট 9000 টাকা হলে 10টি ঘোড়া, 10টি গরু ও 10টি গাধার দাম একত্রে কত? ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি এখানে সবগুলাই নিতে হবে, তাই না? এখন কনভার্ট করে এখানে আসলে সবার আগে না এরকম সোজা প্রশ্ন মনে হচ্ছে সোজা না, কিন্তু আসলে কিন্তু অঙ্কটাতে প্যাজ আছে, ঠিক আছে? কারণ এটা তখন টার্নিং পয়েন্টটাকে কিভাবে নেবেন? টার্নিং পয়েন্টটাকে এইভাবে নেবেন, 10টি ঘোড়া, আমাদের যেটা বাইর করতে হবে
10টি গাধা প্লাস 10টি গরু। এই যে 3 আইটেমের জিনিসের টোটাল দাম বাড়ি করতে হবে। এখন এই 3টা আইটেমের টোটাল দাম বাড়ি করার জন্য যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে কাজে লাগাইতে হবে। এইখানে 15টি ঘোড়ার দাম একটা দেওয়া আছে 9000 টাকা, তাই না? তাহলে এই যে 15টি ঘোড়া, এই ঘোড়ার দাম দেওয়া আছে 9000 টাকা। তাহলে এখান থেকে বুঝতেছি যে 6 15 90, মানে একটা ঘোড়ার দাম 600 টাকা। তাহলে এই 10টা ঘোড়ার দাম 10 এ 6000 টাকা। অথবা দেখেন 15 আর 10-এর রিলেশনটা কত দেখেন তো, 1.5 গুণ কম না? এই 10-এর থেকে 15 হচ্ছে 1.5 গুণ। তাহলে 9000 কার 1.5 গুণ? 9000 হচ্ছে 6000-এর 1.5 গুণ। যাই হোক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যাবে। তাহলে আমরা ঘোড়ার দাম কিন্তু পেয়ে গেছি। এখন আসি 10টা গরু। এখন গরুর সাথে কি ঘোড়ার কোনো সরাসরি সম্পর্ক আছে? 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান। ঠিক আছে, খেয়াল করেন, 3টি ঘোড়ার দাম সমান সমান 5টা গরুর দাম। আমাদের এখানে 10টা গরুর দাম দরকার। তাহলে এই 3টা ঘোড়া সমান সমান যদি 5টা গরু হয়, এই কম্পেয়ার করতে পারলে দ্রুত কিভাবে অ্যান্সার করা যাবে? তাহলে আমার তো 10টা গরু দরকার, তাহলে এই 5টাকে আমি ডাবল করে নিই, তাহলে এই 3টাও 6টা হয়ে যাবে। অর্থাৎ 6টা ঘোড়ার দাম যা, 10টা গরুর দাম তা। আমরা এইখানে দেখছিলাম যে একটা ঘোড়ার দাম 600 টাকা, 10টার দাম 6000। তাহলে এখানে 6টার দাম হবে 3600 টাকা। এবার আসি, তারপর কি বলছে যে গাধার সাথে রিলেশন কি? 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। দেখেন যে 10টা গরুর দাম যদি 3600 টাকা হয়, একটার দাম 360 টাকা না? তাহলে এই গরুর সাথে গাধার কি রিলেশন? 3টা গরুর দাম 5টা গাধার দামের সমান। 3টা গরু, তাহলে 3টা গরুর দাম হচ্ছে, 10টার দাম যদি 3600 টাকা হয়, একটার দাম হচ্ছে 360, 3টা গরুর দাম এটা। 3টা গরুর দাম যদি এত হয়, 5টা গাধার দামের সমান হয়, তাহলে 10টা গাধার দাম কত হবে? 10টা গাধার দাম হবে 6টা গরুর সমান। তাহলে এই যে 3টা গরুর দাম যা, 6টা গরুর দাম তার থেকে 6 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। 6 শূন্য 0, 6 6 36, 6 করে 3, 3 6 18 আর 3 21, 2160 টাকা হচ্ছে 6টা গরুর দাম। 6টা গরুর দাম যা, অটোমেটিক্যালি 10টা গাধার দাম তা। এগুলো সবগুলো আরো আরো ভেঙে ভেঙে করা যাইতো, আরো সহজে করা যাইতো। ঠিক আছে, জাস্ট আমরা ডাইরেক্ট করলাম। ওকে, তাহলে এখন আসি, এগুলো আমরা যোগ করি। 6000, 3000 আর 2000, 6 3 9 আর 2 11000, 600 আর 160, 11760 টাকা। ঠিক আছে, ঘ নম্বর অ্যান্সার 11760 টাকা। তো এই অঙ্কগুলো আসলে খুব বেশি ক্রিয়েটিভ বা জটিল অঙ্ক না। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট, ধাপে ধাপে করতে হবে। ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি সহজ অঙ্কগুলো করে ফেললাম। এখন আসি আমরা একটু মানে নিয়ম বাই নিয়ম চেঞ্জ করব। ঠিক আছে, ঘুরিয়ে লেখার ঐকিক একটা অঙ্ক দেখব। সেটা হচ্ছে দেখেন 14 নম্বর অঙ্কটা দেখেন। 14 15 16 সবগুলো আমি করে দিব, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। কেন? কারণ আমরা তো অনেকগুলো আইডিয়া শিখে ফেলছি। 14 নম্বর বলছে যে 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়, একই সময় একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত ফুট? তো এই অঙ্কগুলোতে হচ্ছে কি যে ঘুরায় লিখতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, এটা ডাইরেক্ট মাথার উপর দিয়ে গেল, এটাকে আরো কনভার্ট করা যায় তো ভেঙে ভেঙে, কিন্তু ওইভাবে প্রত্যেকটাই ভেঙে ভেঙে কনভার্ট করতে গেলে না আপনাদের অনেক সময় নষ্ট হবে। আমি তো আপনাদের ওই শুরুতে এই জন্য কম্পেয়ারটা বোঝাই দিলাম যে এটা বুঝতে হবে, মানে এটা না বুঝলে দ্রুত অঙ্ক হবে না। তো 3টি ঘোড়া সমান 5টা গরু, এই 5টা গরুকে যখন আপনি 10টা বানাবেন, তাহলে এই 3টা ঘোড়া তো 6টা ঘোড়া হয়ে যাবে। এইটা বোঝার জন্য তো ভাই একেবারে সায়েন্টিস্ট হওয়া লাগবে না। কিন্তু এটা ইউজ না করলে কি সমস্যা হবে জানেন? আপনি একটা ঘোড়ার দাম আনবেন কখন, একটা গরুর দাম আনবেন কখন, তারপরে সবগুলাই মিলে সমন্বয় করবেন কখন, অ্যান্সার বার করতে করতে আপনার পরীক্ষার টাইমে শেষ হয়ে যাবে। এই জন্য ডাইরেক্ট 5টায় যদি 3টা হয়, 10টায় 6টা, একটা যদি 600 টাকা হয়, 6টার দাম 3600 টাকা। এইগুলা ডাইরেক্ট পারতে হবে, এবং পারার জন্য তো আইডিয়া দরকার। সেই আইডিয়া তো আমরা শুরুতে আপনাকে দিছি, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি ছোটবেলার অভ্যাস ভুলতে পারতেছেন না। আপনার ধরেন আছে এই ডাইরেক্ট মাথা নিতেছে না। ঠিক আছে, না নিলে তো আর মানে তাহলে তো এখন ভেঙে ভেঙে দেখার জন্য বই দেখতে হবে একটু। হ্যাঁ,
আচ্ছা 8 নম্বর অঙ্কটা নিয়ে অনেকে কমপ্লেন করতেছেন, আসলে এগুলো অপশনগুলো ওইভাবে দেওয়া ছিল তো এই জন্য ওটা দেওয়া হয়েছে ওইভাবে। 14 নম্বরে তাহলে 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়, একই সময় গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত ফুট? ঠিক আছে, গাছের ছায়া এটাকে ডাইরেক্ট প্রপোর্শন নাকি ইনডাইরেক্ট প্রপোর্শন? গাছের দৈর্ঘ্য বড় হলে ছায়া বড় হবে, দৈর্ঘ্য ছোট হলে ছায়া ছোট হবে। তাহলে মনে রাখবেন যে শুধুমাত্র টাইম অ্যান্ড ওয়ার্কের বেলা আর টাইম অ্যান্ড স্পিডের বেলা ইনডাইরেক্ট প্রপোর্শন হয়। ইনডাইরেক্ট প্রপোর্শন মানে কি, যে লোক বাড়লে সময় কম লাগে, সময় কমলে লোক বেশি লাগে। কিন্তু নর্মাল যে কোনো অঙ্কের বেলা ডাইরেক্ট প্রপোর্শন হয়। কিরকম দেখেন, 6 ফুট দীর্ঘ একটা বাঁশের 4 ফুট ছায়া। আচ্ছা, অঙ্ক কিন্তু সবাই পারবেন। যে কোনো সময় যখন আপনার কোনো অঙ্ক মনে হবে যে এটা তো সোজা আমরাই পারি, করে দেওয়ার দরকার নাই, ভুল। কারণ আমি আপনাকে এখানে নতুন কোনো আইডিয়া দিতে চাচ্ছি, এই জন্য করাচ্ছি। এরকম না যে সোজা অঙ্ক করে আমার সময় নষ্ট করতে হবে। আমার হাতে হিউজ কঠিন কঠিন অঙ্ক আছে, জাস্ট কুল আইডিয়া পুশ করেন যারা দুর্বল আছেন, বিশেষ করে মানে ছোটবেলার স্টাইলটাকে কনভার্ট করতে হবে। তাহলে 6 ফুট বাঁশের 4 ফুট ছায়া, তাহলে উত্তর কি চাইছে, উচ্চতা কত ফুট? উচ্চতা চাইছে না, তাহলে আমরা আসি 4 ফুট ছায়া হলে দৈর্ঘ্য বা উচ্চতা 6 ফুট। ঠিক আছে, মানে বিষয়টা এরকম, যেটা একটা গাছ এটা 6 ফুট লম্বা, আর এটা ছায়া যদি হয় তাহলে ছায়াটা হয় 4 ফুট, 6 4। তাহলে এইভাবে কেন লিখলাম, কারণ প্রশ্নের মধ্যে 64 নামে একটা সংখ্যা দেওয়া আছে, ওইটা হচ্ছে ছায়া। দেখেন আপনারা যারা এখানে 1 ফুট 1 ফুট এইভাবে লেখেন, লেখার দরকার নাই, সাধারণত অঙ্কগুলো কিন্তু মিলাই দেওয়া থাকে। তাহলে এই যে দেখেন 4 ফুট ছায়া, 64 ফুট ছায়া, তাহলে এই ছায়াটা কত গুণ বাড়লো বলেন তো? ছায়াটা হচ্ছে 16 গুণ বাড়লো, 4 16 64। তাহলে এই উচ্চতাটাও 16 গুণ বেড়ে কি হয়ে যাবে, 6 16 96। এই 96 আনসার। এইটা হচ্ছে ওই যে শুরুর কম্পেয়ারের আইডিয়া। তো আমি এখানে লিখে দেখাই দিলাম, পাশাপাশি নিয়ে আসে যাতে আপনি ফিল করতে পারেন। কিন্তু যখন আপনি একটা সময় প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি কি করতে পারবেন জানেন, তখন আপনি অঙ্ক রিডিং পড়ার সাথে অ্যান্সার বলতে পারবেন, যেটা আমার সাধারণত হয়। সহজ অঙ্ক আসলে রিডিং পড়ে অ্যান্সার বলা যায়। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে নেক্সট আসি 15 16। এই অঙ্কটা আমি দ্রুত করাই দিব তুলনা করে। আচ্ছা, এটা তো নর্মালি ওই কিনিমে করার দরকার নাই নাকি, 1 ফুট ছায়া হলে উচ্চতা, এগুলো এইভাবে করানোর সময় নাই, কারণ এগুলো আমরা করব বড় 3 ধাপে 4 ধাপের অঙ্কে, এখানে তো এগুলো শেখানোর কোনো মানে নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি আমরা 15 নম্বর অঙ্কটা দিব। 15 16 এগুলাকে মুখে মুখে করবো, জাস্ট একটু দেখেন তো। ধরেন 15 নম্বর অঙ্কটা খাতা কলম বাদ, খালি রিডিং পড়বো, অ্যান্সার বলবো। কিভাবে, একটা কার ওয়াশার মেশিন 8টি কার ওয়াশ করে 18 মিনিটে, মানে কার 8টা আর মিনিট 18টা। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসি। তারপরে যে এই হারে কয়টি কার ওয়াশ করা যাবে 3 ঘন্টায়? 3 ঘন্টা মানে কি, 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। তাহলে যেটা আগে 18 মিনিট ছিল ওইটা হয়ে গেল 3 ঘন্টা বা 180 মিনিট, মানে 10 গুণ সময় পেলাম। তাহলে আমি যদি সময় 10 গুণ পাই, তাহলে আমার তো কারো 10 গুণ বেশি ওয়াশ হবে। তাহলে 8 টাকার 80 টাকার হয়ে যাবে, 80 অপশনেও আছে। এই যে আইডিয়া, ধাপে ধাপে আইডিয়াকে জেনারেট করতে করতে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যাব যে অঙ্ক দেখে অ্যান্সার বলতে হবে। তো এই আইডিয়াগুলো আমি কিন্তু শুরুতে, টপিকের শুরুতে বা নিয়মের শুরুতে যখন পুশ করব, মানে আইডিয়াগুলো আপনাকে নতুন নতুন আইডিয়ার সাথে পরিচয় করাবো, তখন খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ওইটা আপনি শিখলে তখন এইগুলাতে আপনি প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আসি 16 নম্বর অঙ্কটা দেখেন। এই 16 নম্বর অঙ্কে দেখেন সবগুলাই কিন্তু এত সহজ করে সাজায় দেওয়া থাকবে না, যে 10 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ। অনেক সময় যাচ্ছে একটু বেখাপ্পা থাকবে, কিন্তু ওকে আমাদের সাইজ করে নিতে হবে। তাহলে 16 নম্বর অঙ্কটা একটু লিখি, যে 6টি গরুর জন্য ব্যয় হয় 4টি মহিষের জন্য তা ব্যয় হয়। 10টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে? তাহলে গরু আর মহিষের রিলেশনটা, তাই না? তাহলে 4টি মহিষ সমান সমান 6টি গরু। ঐকিক নিয়মের একটা বিষয় খুব মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই যে 4টি মহিষ ইকুয়াল টু 6টি গরু আমরা লিখলাম না, আমরা আমাদের প্রয়োজনে এইটাকে আবার এইভাবে লিখতে পারতাম যে 6টি গরু সমান সমান 4টি মহিষ। অর্থাৎ একটা ঐকিক নিয়মের একটা লাইন, প্রথম লাইন, এটা চাইলে এইভাবে লেখা যায়, সবসময় মনে রাখবেন এটাকে ঘুরাইও লেখা যায়, অর্থাৎ দুইভাবেই লেখা যায়। এখন কোন ভাবে লিখবো এটা নির্ভর করবে প্রশ্নের দ্বিতীয় অংশে কি দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো দেখেন এখানে প্রশ্নের দ্বিতীয় অংশে দেওয়া আছে 10টি মহিষ। তাহলে 10টি মহিষ অর্থাৎ মহিষগুলোকে গরুতে কনভার্ট করতে হবে।
তাহলে এই অঙ্কটাতে আমরা একটা রিলেশনগুলো কিভাবে করা যায় দেখেন। এই 4টা মহিষের তুলনায় 6টা গরু হচ্ছে 1.5 গুণ, 1.5 গুণ, 1.5 গুণ। তাহলে এই 1.5 গুণ যদি হয় তাহলে এই 10টা মহিষের 1.5 গুণ কত? এই 1.5 গুণ কিন্তু ভাবতে হবে না, মুখে মুখে পারা যাবে 15টি গরু। এবং এই জিনিসটা যখন আপনি এইভাবে কম্পেয়ার করতে পারবেন তখন আপনি প্রশ্ন দেখে অ্যান্সার বলতে পারবেন, লেখালেখিরও করার দরকার হবে না। আমি জাস্ট আপনাদের পয়েন্টটা ধরা দেওয়ার জন্য এত লিখতেছি। তাহলে আমরা দেখলাম যে পাশাপাশি রিলেশন করলে 15টা আসতেছে। আবার আসি, এইখানে যদি কোনো একটা বেখাপ্পা সংখ্যা দেওয়া থাকতো যে এই পাশে রিলেশনটা বিল্ড আপ করা যাচ্ছে না, মনে করেন যে 60টা দেওয়া থাকতো, তাহলে এই পাশাপাশি তো রিলেশনটা বিল্ড আপ করা যাচ্ছে না, তাই না? আচ্ছা, তখন যেটা করতে হইতো, তখন আমরা এই 4 আর 10-এর যে এই পাশে একটা রিলেশন করা যায়, সেই রিলেশনটা কি? যে 4 আর 10-এর মধ্যে দেখেন এখানে সম্পর্কটা হচ্ছে 2.5 গুণ। 2.5 গুণ কিভাবে? এই যে ধরেন যে কোনো জিনিস, ডিমের হালি যদি 40 টাকা হয় তাহলে 10 টাকা করে সহজ হিসাব, কিন্তু যদি 42 টাকা হয় তখন কি হয় দেখেন তো? 10 টাকা করে হলে 2 টাকা বাড়তি হয় না? ওই 2 টাকার জন্য 0.5 মানে 8 আনা যেটাকে বলে, অর্থাৎ একটা ডিমের দাম 10.5 টাকা। কেউ যদি 6টা ডিম নেয় তাহলে দোকানদার কিভাবে হিসাব করে একটু দেখবেন। অনেক বয়স্ক মানুষ দেখেন না ডিম বিক্রি করে, তখন সে কিভাবে হিসাব করে? তো একটা ডিমের দাম যদি 10 টাকা হয় তাহলে 6টা ডিমের দাম 60 টাকা, আর 6টা 50 পয়সা মিলে হচ্ছে 8 আনা। তো এইখানে হুবহু বিষয়টা এরকম যে 4 আর 10 আছে না, তাহলে 4-এর ডাবল 8, আর 4টা 50 পয়সা মিলে হচ্ছে 2 টাকা। তাহলে 4-এর 2.5 গুণ হচ্ছে 10 টাকা। এইগুলা প্র্যাকটিক্যালি চিন্তা করলেই পারা যাবে। তাহলে এটা যদি 2.5 গুণ সম্পর্ক হয় তাহলে 6-এর 2.5 গুণ কত? 2.5 গুণটা কিভাবে আসবে? আগে 2 গুণ করে নিব, তারপরে হাফ যোগ করে দিব। তাহলে 6-এর ডাবল 12 আর 6-এর হাফ 3 মিলে 15টি। প্রথম দিনের ক্লাস এই জন্য বেসিক বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতেছি। শেষের দিকে, এই ক্লাসের শেষের দিকে অথবা দ্বিতীয় ক্লাসের শুরুতে কিন্তু এই কথাগুলো পাবেন না, তখন কিন্তু অন্য টাইপের অঙ্ক থাকবে। তো এই জন্য কেউ বিরক্তও হবেন না, আবার কেউ যে মানে বেশি সহজ হয়ে যাচ্ছে এটা মনে করবেন না, ঠিক আছে? ওকে, তাহলে 16 নম্বরটা কি সবাই ক্লিয়ার? কখন উপরে নিচে, কখন উপরে নিচে আর কখন সামনে সামনে, এটা এটা নির্ভর করে আসলে সম্পর্কটা কোন পাশে সহজে করা যাচ্ছে, ঠিক আছে? যেমন ধরেন যে 10% আর এখানে আছে মান 17, ঠিক আছে? তাহলে এইখানে 20%-এর মান কত? এই 10-এর সাথে 17 এটা কিন্তু সম্পর্ক করা যাচ্ছে না, এই জন্য এই পাশের টেকনিক বাদ। এই পাশের টেকনিক 10%-এর মান থেকে 20%-এর মান ডাবল হয়ে গেল, তাহলে এটা ডাবল হয়ে যাবে 34। আবার যদি এইখানে 10%-এর মান 20 যদি হয়, আর যদি বলে যে এইখানে 17%-এর মান কত, তখন দেখেন এইখানে আবার সম্পর্ক করা যাচ্ছে না, তাহলে এইখানে সম্পর্ক, এখানে সম্পর্ক কি 2 গুণ সম্পর্ক। তাহলে যত পার্সেন্ট তার মান যদি ডাবল হয় তাহলে 17%-এর মান কি হবে? 34 হবে, ডাবল হয়ে যাবে। তার মানে পাশাপাশি সম্পর্ক বিল্ড আপ করবো না উপরে নিচে বিল্ড আপ করবো, এইটা নির্ভর করবে যখন যেভাবে সংখ্যাগুলো ভাগ করা যাচ্ছে। তাই বলে দেখা যাবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এক পাশে করা যাচ্ছে না, তখন নর্মাল স্টাইলে করবো, এরকম অঙ্কে আমরা আসতেছি। তো যাই হোক, আমাদের 1 নম্বর পদ্ধতিটা মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? 2 নম্বর পদ্ধতি আমরা শুরু করব। আপনাদের কি সবার ক্লিয়ার 1 নম্বর পদ্ধতিটা? কমেন্টে জানাবেন। এখন 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে সময় ও কাজের ঐকিক নিয়ম। তাহলে এতক্ষণ থেকে আমরা নর্মাল যেগুলো শিখলাম, এখন আমরা দেখব সময় ও কাজের। আর 8 নম্বর অঙ্ক নিয়ে তো ব্যাখ্যা দিয়েছিলাম। স্যার দেখতেছে না, না বিষয়টা না, সালমা আক্তার বলতেছেন আমি দেখছি, এটা নিয়ে অনেক কথা বলছি। আসলে বিষয়টা হচ্ছে যে অনেকে পরে জয়েন করেন বা ওই সময় মনোযোগ নষ্ট হয়, তখন একই কথা বারবার বলতে হয়। 17 নম্বর অঙ্ক। তাহলে আমরা এখন দেখবো টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড প্রবলেমগুলা, এগুলার বেসিক মানে যেগুলো 2 ধাপের অঙ্ক সেগুলা, ঠিক আছে? কিরকম? যে 15 জন লোককে একটা কাজ করতে সময় লাগে 3 ঘন্টা, 5 জন লোক ওই কাজ করতে কত ঘন্টা করতে পারবে? এই অঙ্কগুলো আমরা কিভাবে খুব দ্রুত করতে পারবো তার টেকনিক সহ বিস্তারিত শিখবো, ঠিক আছে? সেটা দেখেন যে খুব বেসিক একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে এইটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী আমরা এমডিএস মেথড শিখব। জন গুণন দিন, আর এখানেও জন গুণন দিন। যদি ধরেন একটা কাজ 10 জন মানুষ মিলে করে 5 দিন লাগে, ধরেন 20 দিন লাগলো,
এই কাজটা যদি 2 জন মানুষ করে তাহলে কতদিন লাগবে? এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ধরেন আছে যে আপনার বাসায় বিল্ডিং এর আপনার একটা ঘর বানাচ্ছে, 10 জন মিস্ত্রিকে লাগাইছেন, ওরা 20 দিন কাজ করলো, তার মানে 200টা মজুরের টাকা আপনার হাতে রেডি রাখতে হবে। মনে করেন একটা মজুরের মজুরি হচ্ছে 500 টাকা, তাহলে 200টা মজুরকে আপনাকে 500 টাকা করে দিতে হবে। তার মানে 5 দুগুণা 10 আর থাকতেছে 4টা শূন্য, অর্থাৎ 1 লক্ষ টাকা আপনার খরচ করতে হবে একটা বড় ধরনের, ধরেন আছে একটা ইউনিট বিল্ডিং ঘিরতে। তো এখানে 200টা মজুর না। এখন আসি, আপনি যদি কিপটা লোক হন অথবা অভাবী লোক হন অথবা আপনার টাকা বেশি নেই, আপনি অল্প অল্প করে কাজ করাচ্ছেন, তখন আপনি ধরা যাচ্ছে প্রতিদিন মাত্র 2 জন লোক লাগাবেন, তাহলে কি আপনার টাকা সেভ হবে? টাকা কিন্তু সেভ হবে না, টাকা যা লাগার তাই লাগবে, কিন্তু আপনি সময়টা বেশি পাবেন, আস্তে আস্তে টাকা ম্যানেজ করে কাজ করবেন। কিন্তু এই লোক কতগুলো লাগবে দেখেন তো, লোক কিন্তু এই 200টা মজুরে লাগবে। তার মানে 2 জন লোক যখন হবে তখন 100 দিন লাগবে। এই 2 গুণন 100 ইকুয়াল টু কিন্তু 200 মজুর। তাহলে এখানকার টার্নিং পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মোট একক বিষয়টা বুঝতে হবে যে একটা বিল্ডিং এর ঘেরা মানে ইট গাঁথতে 200টা মজুর লাগবে। এটা আপনি যতই দিন কমান আর যতই লোক কমান বা বাড়ান, মোটে কিন্তু 200টা মজুরে লাগবে। লোক কমাই দিলে সময় বেশি লাগবে, আবার লোক বাড়াই দিলে সময় কম লাগবে, কিন্তু আলটিমেটলি আপনাকে 200টা মজুরে লাগবে। দেখেন না মিস্ত্রিগুলা কিভাবে কাজের কন্ট্রাক্ট নেয়, সে টোটাল মজুর হিসাব করে, তারপরে সে তার নিজের লাভ ধরে, তারপরে হিসাব করে। তাহলে সে কত সুন্দরভাবে হিসাব করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসি আমাদের, তাহলে এখানে আমাদের কি আইডিয়া ডেভেলপ হলো? আইডিয়া ডেভেলপ হলো যে জন আর দিন গুণ করলে যা হয়, এই পাশে জন আর দিন গুণ করলে তাই হবে। লোক সংখ্যা দেখেন এখানে যে আমি আবার আরো একটা সমীকরণ দিই, দিয়ে যদি আমরা এখন 5 জন লোককে লাগাই দিই, তাহলে 5 জন লোক হলে এখানে 40 দিন হবে। এ দেখেন সবগুলো কিন্তু সমান সমান হচ্ছে। তাহলে এখানে দেখেন জন গুণন দিন, জন গুণন দিন, জন গুণন দিন। এখানে আরেকটা বিষয় বলি আপনাদের, যে জন গুণন দিন মানে যা, এই দিন গুণন জন মানেও কিন্তু তা। কারণ কি, জন আর দিনের সাথে সবসময় গুণের সম্পর্ক। মানে বিষয়টা এইরকম, আপনি যদি লেখেন 5 জন লোককে 10 দিন লাগবে, এই কথাটা মানে যা, 10 দিনে করতে পারবে 5 জন লোক মানে তা। এবং এইখানে যদি একদিন লেখেন, মানে দিন যদি কমে, তাহলে 5 গুণন 10 হবে। আবার যদি জন আছে না, এই জন যদি কমে, তাহলে কিন্তু 10 গুণন 5 হবে। তার মানে এই জন আর দিনের অঙ্কগুলোতে সব সময় গুণ হয়, এবং গুণ করার সময় কোনো সিরিয়াল মেনটেনের দরকার নাই, কোনটা আগে দেন কোনটা পরে দেন দেন, সমস্যা নাই। তাহলে এখান থেকে কিন্তু আমাদের আইডিয়াটা ডেভেলপ হবে মুখে মুখে করার স্টাইল। সেটা হচ্ছে কি, যে কাজের অঙ্ক দেখলে আমরা প্রথমে গুণ করব, পরে ভাগ করে দিব, অ্যান্সার চলে আসবে। সেটা কোনগুলা? এই ইজি ম্যাথগুলা, ঠিক আছে? তাহলে আমরা এখন এই যে 17 নম্বর অঙ্কটা দেখছি কি, যে 15 জন লোকের লাগে 3 ঘন্টা, 5 জন লোকের কত ঘন্টা লাগবে? দেখেন তো অঙ্কটা এইভাবে করা যায় না? বিস্তারিত যদি করি আমরা, 15 জন, মানে এই এত ছোট অঙ্ক বিস্তারিত করার দরকার আছে কার কার বলেন তো? 15 জনকে লাগে সমান সমান 3 ঘন্টা, ঠিক আছে? তাহলে 1 জনকে লাগবে, লোক কমে গেল তাহলে বেশি লাগবে, 3 গুণন 15। তাহলে 5 জনকে লাগবে সমান সমান এই যে 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 3 9 ঘন্টা। এইটা হচ্ছে রিটেন সমাধান। এখন আসি, আমরা এটাকে শর্টকাট বানাবো। শর্টকাট বানানোর জন্য যে লজিকটা কাজে লাগাবো সেটা কিন্তু একটু আগে আমরা শিখছিলাম। কি শিখছিলাম? যে এরকম জন আর দিন বা সময়ের বিষয় আসলে প্রথমে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুটা গুণ, আর পরের যে কুলুটা থাকবে ওইটা ভাগ। তার মানে আমরা এইখান থেকে এইটুকুকে লিখে এটা শর্টকাট বানাই ফেললাম, যে গুণ করে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট। আর সুপার শর্টকাট দেখবেন, সুপার শর্টকাট জিনিসটাও কিন্তু আপনাদের শেখানো হয়েছে। সেটা হচ্ছে কি, লেখালেখি ছাড়াই এই যে খাতা কলম এইভাবে রেখে দিয়ে মুখে মুখে। কিভাবে? যে 15 জন লোককে যত সময় লাগুক, 5 জন লোক যদি কাজ করে, তার মানে 3 গুণ লোক কমে গেল। 3 গুণ লোক যদি কমে যায়, তাহলে সময় তো 3 গুণ বেশি লাগবে। তাহলে আগে যেহেতু 3 ঘন্টা লাগছে, এবার 3 গুণ বেশি সময় মানে 9 ঘন্টা লাগবে। এই যে মুখে মুখে হয়ে গেল। এই মুখে মুখের আইডিয়াটা কোথা থেকে আসছে? ওই যে শুরু থেকে কম্পেয়ার করে বলে যে শিখতেছি, সব অঙ্ককে এইভাবে মিলাই দেওয়া থাকবে এত সুন্দর করে না, এত সহজ সবগুলো না, তবে এই আইডিয়াটা কাজে লাগবে, ঠিক আছে? আপনারা কি ধরতে পারতেছেন না বেশি কথা বেশি স্পিড হয়ে যাচ্ছে? বলেন স্যার, অস্পষ্ট হওয়ার ব্যাপারটা একটু দেখবেন। আচ্ছা, অস্পষ্ট হয়ে যাওয়ার বিষয়টা বলি। ফেসবুক এমন একটা জিনিস, অল্প স্পিডেও চালানো যায়। অনেক এলাকায় দেখবেন আপনারা 3G নেটওয়ার্ক পাচ্ছেন বা 4G ভালো করে পাচ্ছেন না,
তখন অথবা টাওয়ার থেকে অনেক দূরে আছেন, অথবা আবদ্ধ ঘরে আছেন, অথবা বিল্ডিংয়ে আছেন, তখন দেখা যাচ্ছে নেট আপ ডাউন করে। এই আপ ডাউন করার কারণে ঘোলা দেখাচ্ছে। আমি আপনাদেরকে যদি আমি এখন এই ক্লাসটার 100টা স্ক্রিনশট নেই এবং এই স্ক্রিনশটগুলো শেয়ার করি, আপনার 100টা স্ক্রিনশটের মধ্যে দেখবেন সবগুলো ঝকঝক আছে। তার মানে কি কোনো ঘোলার কিছু নাই। আপনারা একটু রিলোড দিয়ে নেবেন অথবা আর একটু পরে দেখে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু আইডিয়া জেনারেট করা শিখতেছি, যে একটা আইডিয়া শুরুতে আমরা শিখলাম, ওইটাকে ধাপে 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 কিভাবে কাজে লাগানো হয়। আর এই জন্য কিন্তু আমাদের ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ, কারণ আপনি ট্রাকের বাইরে যাচ্ছেন না, আপনি কিন্তু ট্রাকে আছেন। আমি কিন্তু আপনাকে এই ট্রাকে নিয়ে যাইতে যাইতে ক্লাস শেষ করে দিব এবং অনেক কঠিন কঠিন অঙ্ক শেখাই দিব। কিন্তু এই জন্য আপনার কি করা দরকার? ধৈর্য সহকারে ক্লাসটার প্রত্যেকটা কথা শোনা দরকার এবং রুমে একটু প্র্যাকটিস করা দরকার। এগুলো কিন্তু একদিনে কিন্তু ফসল না, এগুলো বিভিন্ন মানে রিসার্চের সময়ের পড়াইতে পড়াইতে আর কি অবস্থা। তো আসি আমরা নেক্সট অঙ্ক করবো, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা করলাম না আমরা, এই অঙ্কটা আরেকটা স্টাইলে করা যায়, সেই স্টাইলটা আমরা বুঝি, ওইটা কাজে লাগবে, ঠিক আছে? সেটা দেখেন যে আমরা ধরি এই অঙ্কটা এক্স ধরে সমীকরণ আকারে করব, যে 15 জন লোক যদি করে, আমরা কিন্তু এই একটা অঙ্কে এত অপারেশন চালাচ্ছি যাতে আমাদের পরের অঙ্কগুলো আর করার বেশি না লাগে। 15 জন লোক ইকুয়াল টু 3 ঘন্টা ইন্টু 3 ঘন্টা, এটা হচ্ছে আমাদের টোটাল ইউনিট, অর্থাৎ আমাদের কাজটা হচ্ছে 45 ঘন্টার কাজ। এখন আসি ইকুয়াল টু 5 জন লোক, এইখানে আমরা জানি না কত ঘন্টা, এইটার নাম দিই এক্স ঘন্টা। এটা কিন্তু পরে কাজে লাগবে, একটু পরে আমরা যখন বড় অঙ্ক কাজ করতে যাবো না, তখন এই লজিকটাই কাজে লাগবে, খুব সিরিয়াসলি মনোযোগ দেন। তাহলে আসি যে এই 5 জন লোক এক্স ঘন্টা লাগবে, তাহলে এইখানে আমরা কোনো উপরে কোনটা যাবে নিচে কোনটা যাবে, গুণ হবে না ভাগ হবে, এটা আর কোনো আইডিয়ার দরকার নাই। এটা কিন্তু আমরা সরাসরি বুঝতেছি যে এই জন আর ঘন্টা এক পাশে গুণ, এটা গুণ, কারণ এটার নামও হচ্ছে মোট আর এটা হচ্ছে মোট। এই যখন এইভাবে পাশাপাশি সমীকরণের দুই পাশে থাকে, তখন দেখেন তো এই সমান সমান সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় না? ভাগ করলে কি হয় দেখেন, কাটাকাটি করা যায়, মনে করবে যে পাশাপাশি কিন্তু কাটাকাটি করা যায় সমান সমানের, উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে। তাহলে এই দেখেন 3 দিয়ে কেন, এই পাশে এক্স আছে, তাই না? তাহলে এক্স সমান সমান 9। অর্থাৎ এই একটা অঙ্ক কিন্তু আমি 4 ভাবে করাই দিলাম। প্রত্যেকটা নিয়মে শেখার দরকার আছে, প্রত্যেকটাই সহজ, প্রত্যেকটাই হচ্ছে সিকোয়েন্স আছে, মানে একই নিয়মে অনেকগুলো অঙ্ক হবে। তাহলে আমরা পরের স্টেপে যাই, 18 নম্বর অঙ্কটা করি। 18 নম্বর অঙ্ক বলছে যে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 20 জন লোকের কাজটি করতে কতদিন লাগবে? দেখেন এগুলো কিন্তু 2021 সালের প্রশ্ন, ঠিক আছে, রিসেন্ট প্রশ্ন। তাহলে আমরা এই অঙ্কগুলো কিন্তু ছোটবেলার স্টাইলে আর ঐকিক নিয়মে যাচ্ছি না, আমরা কিভাবে যাচ্ছি, 10 জন লোক করতে পারে 20 দিন, তাই না? তাহলে 10 গুণন 20, এটা হচ্ছে টোটাল ইউনিট। আর ওই পাশে কি 20 জন লোক এক্স দিন, 20 কাটা এক্স ইকুয়াল টু 10, এটা অ্যান্সার। বলেন তো কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে, গুণ হবে না ভাগ হবে, তার কোনো দরকার আছে এখানে? তাই বলে কি আমরা ফাঁকি দিয়ে ছেড়ে দিতেছি? না, ওইভাবে শিখবো। কিন্তু এটা সহজ কিনা আমাকে বলেন, যে 10 জন লোক একটা কাজ 20 দিনে করে, দেখেন 10 জন গুণন 20 দিন, এটা হচ্ছে মোট ইউনিট। আর এই পাশে 20 জন লোক আর এক্স কে আমরা ধরে নিছি দিন, তাহলে এটা হচ্ছে মোড ইউনিট। মোড ইউনিট ইকুয়াল টু মোড ইউনিট সবসময় সমান হবে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই যে ওই কাজ মানে এই প্রথমে যে কাজ, সেই কাজেরই কথা বলতেছে, অর্থাৎ এটা কাজ আর এটা কাজ একই কাজ, তাহলে একই কাজের তো মোড ইউনিটগুলো অবশ্যই সমান সমান হবে। এই কারণেই কিন্তু আমরা এইভাবে ডাইরেক্ট কাটাকাটি করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা আসি, এখন আসি যে এই অঙ্কটা আসলে এইভাবে করার দরকার নাই, এই অঙ্কটা মুখে মুখে করা যাইতো কিভাবে, যে প্রথম পার্টে বলা আছে 10 জন লোক, অর্থাৎ যতগুলো লোক বলা আছে তার পরের পার্টে কিন্তু বলা আছে 20 জন লোক, অর্থাৎ লোক ডাবল হয়ে গেল। যখন লোক ডাবল হয়ে যাবে তখন তো সময় অর্ধেক লাগবে। তার মানে এই লোক ছিল 10 জন, এখানে হয়ে গেছে 20 জন, তাহলে আগে লাগতো 20 দিন, এখন লাগবে অর্ধেক দিন, 10 দিন। এইভাবে ভাবলে কি হবে, খাতা কলম ছাড়া অ্যান্সার বলা যাবে। তো আশা করি এরকম সহজ অঙ্কগুলো আপনারা পারবেন। এখন আমরা একটু ভিন্ন টাইপের অঙ্কে যাব, ঠিক আছে? কেমন লাগতেছে আপনাদের এই ক্লাসটা বলেন তো? 26 নম্বর পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারবেন। এগুলো সবগুলো সহজ অঙ্ক। এই যে আমি অঙ্কগুলো ছেড়ে দিলাম না, আপনার কাজ হবে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করা এবং এই আইডিয়াগুলোকে জেনারেট কাজে লাগা, ঠিক আছে? আচ্ছা এবার আসি আমরা খাবারের অঙ্কে একটু যাব, ঠিক আছে? খাবারের অঙ্কে যাচ্ছি 27 নম্বর। স্যার লিখে দেন 18টা।
না 18 নম্বর অঙ্কটা লিখে করার মতো কিছু নাই। আচ্ছা 20 নম্বর অঙ্কটা একটু লিখে করে দিই। 20 নম্বর অঙ্কটা দেখেন তো। 20 নম্বর অঙ্ক বলতেছে যে 12 জন লোক একটা কাজ 20 দিনে করতে পারে, 20 জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে। আইডিয়াটা কত ইন্টারেস্টিং দেখেন, যে যখন আপনি এই অঙ্কটা দেখেন না, কি বলছে যে 12 জন লোক একটা কাজ 20 দিনে করতে পারে, 20 জন লোক কত দিনে করতে পারবে। তাহলে 12 জন গুণন 20 দিন ইকুয়াল টু 20 জন গুণন x দিন। এই অঙ্কটা কিন্তু মুখে মুখে করা কঠিন আছে। কেন মুখে মুখে করা কঠিন আছে? কারণ এই 12 জনের সাথে 20 জনের সম্পর্কটা মাথায় আসতেছে না কিন্তু। তাহলে এই যে দেখেন, বিভিন্ন নিয়ম আপনার শিখতে হবে। কারণ এক নিয়ম আপনি শিখলেন, খুব ভালো পারতেছেন, কিন্তু দেখবেন পরীক্ষার হলে ওটা ইউজ করতে পারতেছেন না, একটু ভিন্ন আকারে আসছে। তো ভিন্ন নিয়মটা শিখে নেই, সবগুলো নিয়ম তো কঠিন না, তাই না? আচ্ছা তাহলে দেখেন যে এই 12 জন 20 দিন, 20 জন কতদিন জানি না, x দিন, 20 20 কাটা x এর মান 12, 12 অ্যান্সার। তাহলে জানতে এই টেকনিকটা কাজে লাগতেছে না এখানে। এখানে কিন্তু মুখে মুখে করা যাবে না এই অঙ্কটা। দেখেন আপনারা মুখে মুখে করতে যান, ইউনিট ধরে এই কাজটাই করতে হবে। মুখে মুখে করতে গেলে আমরা কি করতে হবে দেখেন, 12 জন গুণন 20 দিন মানে 240 একক কাজ, আর 20 জন লোক যদি করে তাহলে সময় লাগবে 12 দিন। অর্থাৎ এই যে কাজটা করলাম এই কাজটা লিখে লিখে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো দেখে আপনাদের অনেকের কাছে আনইউজুয়াল লাগতেছে, বলছে সারা জীবনে একভাবে শিখে আসলাম, এগুলো আবার কোন টেকনিক, ঠিক আছে? কিন্তু আসলে এগুলাই আপনার পরীক্ষার হলে ইউজ করতে হবে। তবে হ্যাঁ, ফর্মাল নিয়মটা অনেকে চাচ্ছেন, ফর্মাল নিয়মটাও দিতেছি। কিরকম, এখানে এই প্রশ্নের উত্তর কি চাইছে, দিন, তাই না? তাহলে আমরা দিনটাকে ডান পাশে লিখবো। লিখবো কি, যে 12 জন করলে লাগে সমান সমান 20 দিন। একজন করলে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে। তাহলে 20 গুণন 12। তাহলে 20 জন যদি করে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? যেহেতু লোক বেড়ে গেল তাহলে সময় কম লাগবে, কম লাগলে ভাগ, এই 20 20 কেটে দিলে 12, এই 12 দিন হচ্ছে অ্যান্সার। আবার দেখেন আপনি এইটুকু থেকেও শর্টকাট বানাইতে পারেন, এটাও তো শেখাই দিছি। কি বলছি, যে প্রথমে দুইটা গুণ করে পরেরটা ভাগ, তার মানে 12 গুণন 20 ডিভাইডেড 20, কাটাকাটি করলে 12। তবে আপনাদের অনেকে প্র্যাকটিসের ঘাটতি থাকার কারণে অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করতে আপনার হাত মুখ কাঁপবে, মনে হবে ভুল হচ্ছে নাকি, এই ছোটবেলার স্টাইলটাই করি তাহলে কনফিডেন্স পাবো। এটা একটা বোকামি। আপনার কনফিডেন্স আসার আগ পর্যন্ত প্র্যাকটিস করবেন। এই যে আমরা এখন টেকনিক ডেভেলপ করলাম, এখন আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে, তাহলে আপনার একটা নিয়মের উপর আস্থা তৈরি হবে। তখন আপনি অঙ্ক দেখলে এভাবে করবেন এবং করার পরে কনফিডেন্টলি বলবেন যে না, উত্তর সঠিক আছে, কোনো ভুল হয় নাই, ঠিক আছে? ওকে, 24 নম্বরটা একটু করে দেন। 14 জন লোক একটা কাজ 15 দিনে করতে পারে, ওই কাজটি 10 দিনে শেষ করতে কতজন লোক নিয়োগ দিতে হবে? এখানে কিন্তু বলে নাই যে অতিরিক্ত কতজন লোক দিতে হবে। অতিরিক্ত না বলার কারণে এখানে নর্মাল যেভাবে অ্যান্সার সেভাবে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কগুলো সাধারণত কিভাবে করলে বেস্ট হয়, আমরা যতভাবে করলাম সবগুলাই বেস্ট, ঠিক আছে? তবে যেহেতু আপনারা ছোটবেলার স্টাইলের সাথে সমন্বয় করতে চান, এই জন্য 14 গুণন 15 ডিভাইডেড 10, ঠিক আছে? তাহলে 3 5 15, 5 2 10, 7 3 7 21, কাটাকাটি করার একটা মজাই আছে, ঠিক আছে? তাহলে 21 হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। তবে আপনাকে পাশাপাশি কাটাকাটি শিখতে হবে। কিভাবে, এই যে 14 গুণন 15 ইকুয়াল টু 10 গুণন এক্স, এই যে আমরা এক্স যে গুণের স্টাইলটা ধরছি, এটা কি আপনাদের মনে আছে? এইটা হচ্ছে মোট ইউনিট, এটাও মোট ইউনিট, দুই মোট ইউনিট সমান সমান। এইখান থেকে এই এক্স কে যদি এখানে একাই রাখি তাহলে এই 10 এসে তো এই পাশে ভাগই হবে, তাই না? তো ওই কাজটা এখানে করতেছি আর এখানে যা সমীকরণ আঁকা। এখন আপনি যেভাবে লজিক্যালি চিন্তা করতে পারেন সেইভাবে করতে পারেন, ঠিক আছে? তাহলে 2 দিয়ে কাটলে 7, এই যে পাশাপাশি কাটাকাটি অভ্যাস করতে হবে। এটা করলে বড় বড় অঙ্কগুলোতে দেখেন, এই যে আমরা আইডিয়াটা এখানে জেনারেট করলাম না, এটা কিন্তু এখানে শেষ না, এখানে সামনে বড় বড় অঙ্কগুলোতে এই আইডিয়াটা কাজে লাগাবো। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে গুছায় নিয়ে যাচ্ছি সিঁড়ি বাই সিঁড়ি, যে উপরের সিঁড়িতে যখন যাব তখন নিচের সিঁড়ির বিষয়গুলো কাজে লাগবে, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার সবার, ঠিক আছে? আমরা এখন খাবারের কিছু অঙ্ক দেখব। খাবারের অঙ্কগুলোতে অনেকের সমস্যা হয়, আগে বেসিকটা শুনি। এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? আচ্ছা,
তাহলে আসি আমরা খাবার সংক্রান্ত কিছু প্রশ্নের বেসিকটা আগে দেখব। দেখেন আপনারা কিন্তু ডাইরেক্ট বড় বড় অঙ্ক করেন, এখানে কিন্তু সমস্যা আছে। আপনারা যারা জব সলিউশন টাইপের অঙ্ক করেন, যে বিভিন্ন খান থেকে ভিন্ন ভিন্ন এলোমেলো অঙ্ক, আপনারা নিজেও বুঝেন না যে আমার তো আইডিয়া জেনারেট হচ্ছে না, আমি তো একটা জিনিসের ফুললি শিখতে পারতেছি না, আমাকে তো ধাপে 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 শেখা দরকার। তো আমাদের ক্লাসগুলোতে এই জিনিসটা পাবেন যে আপনাকে সিঁড়ির মতো করে ধাপে ধাপে উঠানো হবে। তো আমরা এখন দেখব যে খাবারের অঙ্কগুলোর সাথে এই কাজের অঙ্কগুলোর সম্পর্ক কি। খেয়াল করেন তো, আমরা একটা অঙ্ক দেখছিলাম না বারবার, 10 জন লোক করে 15 দিনে, ঠিক আছে? তাহলে একজন লোক করবে সমান সমান একজন লোক করলে বেশি দিন লাগবে, অর্থাৎ এই যে গুণের সম্পর্ক। অথবা যদি এইভাবে বলতাম যে 15 দিনে করে সমান সমান 10 জন, অর্থাৎ দিনটাকে ডান পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম, তাহলে একদিনে করে সমান সমান 10 গুণন 15। তার মানে আমরা দেখতেছি যে কাজের অঙ্কগুলোতে জন কমলে গুণ হয়, আবার দিন কমলেও গুণ হয়। হুবহু এই লজিকটাই আমরা এখন খাবারের অঙ্কে লাগাই দিব। খাবারের অঙ্কে কিরকম, যে 10 জন লোকের 15 দিনের খাবার আছে, খাবার আছে কিন্তু এই যে লাগে না, আছে, হ্যাঁ, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, মানে মজুদ আছে। তাহলে 10 জন লোকের খাবার মজুদ আছে কত দিনের? 15 দিনের। এখন এটা যদি একজন লোক খায়, এখন খাবার তো অনেকগুলো আছে তাই না, তাহলে একজন লোক খেলে তো বেশি দিন খেতে পারবে, তার মানে 15 গুণন 10 হয়ে যাবে। অথবা এই কথাটাকে যদি এভাবে বলে যে 15 দিন খেতে পারবে, 15 দিন খেতে পারবে কতজন লোক? 10 জন। তাহলে একদিনে খেতে পারবে কতজন লোক? 10 গুণন 15। কারণ 15 দিনের খাবার যদি একদিনে খেতে চায় তাহলে আরো অনেকগুলো লোকের হেল্প নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, খাবারের অঙ্কের বেলা জন কমলেও গুণ হচ্ছে, আবার দিন কমলেও গুণ হচ্ছে, এবং প্র্যাকটিক্যালি সমন্বয় করে। তাহলে আমরা এই খাবারের অঙ্ক করে দিয়ে নতুন করে না ভেবে এই যে কাজের অঙ্কের সাথে এইটার সাথে মার্চ করে দিতে পারি না? তাহলে আমাদের চিন্তাটাকে কাজের অঙ্কের মতো ঢুকাই দিতে পারি যে খাবার মজুদ থাকার অঙ্কগুলা কাজের অঙ্কের মতোই প্রথমে গুণ হয়, তারপরে ভাগ হয়। অর্থাৎ জন কমলেও গুণ হয়, মানে লোক কমলেও গুণ হয়, আবার দিন কমলেও গুণ হয়, মানে সব সময় গুণ হয়। এইভাবে ভাবলে কি হবে, আপনার ওই পরীক্ষার হলে যে গুণ হবে নাকি ভাগ হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অঙ্কে এইভাবে চিন্তা করতে হয় না। আপনি যখন আইডিয়া জেনারেট করবেন তখন আইডিয়াটাতে ঠিক করে নিতে হবে, সূত্র ঠিক হয়ে গেলে অঙ্ক সব ঠিক হবে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তো আমরা একটা অঙ্ক দেখি। দেখেন 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক, এই যে সুন্দর করে জাহিরুল ইসলাম বলতেছেন সহজ কথায় দিন আর জন বললেই গুণ। এই তো এই কথাটাই তো বোঝাচ্ছি এতক্ষণ ধরে। যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কি যে 200 জন আর 20 সপ্তাহ আর 8 সপ্তাহ চলবে, তাই না? তাহলে এখানে আমরা জন আর দিন, দিন মানে যায় সপ্তাহ, ঘন্টা মানেও তা, মানে এটা আসলে সময় বোঝাচ্ছে। তাহলে আমাদের যেহেতু আমরা কাজের অঙ্কের সাথে এটার ম্যাচিং পেয়ে গেছি, তাহলে আমরা এইভাবে ডাইরেক্ট করব। বুঝতেছেন কিনা বলেন? যে কাজের অঙ্কের সাথে ম্যাচিং কিভাবে পেয়ে গেছি, যে প্রথম দুইটা গুণ পরেরটা ভাগ। অথবা যদি আপনি ইউনিট আকারে চিন্তা করতে পারেন, তাহলে টোটাল খাবার আছে 200 জন লোকের 20 দিনের, মানে হচ্ছে এত এককের। তাহলে এখানে 8 একক গুণন এক্স, তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে 25, 25 আর 20 গুণ করলে 500। অর্থাৎ যখন আপনি বুঝে যাবেন তখন যেভাবে খুশি সেভাবে করেন। তাহলে মূল থিমটা মনে রাখতে হবে, মূল থিমটা হচ্ছে কাজের অঙ্কগুলোর মতো গুণ করে ভাগ করতে হয়, ঠিক আছে? এরকম আরো কয়েকটা অঙ্ক আছে, ওগুলো আপনারা নিজে করে নেবেন। 3 নম্বর পদ্ধতি দেখব। আমরা কিন্তু এখন মাঝখানের অঙ্কগুলো একটু জাম করব, মানে অল্প। দেখেন তাহলে 3 নম্বর অঙ্কে বলতেছে, 3 নম্বর পদ্ধতিতে আমাদের আছে যে অতিরিক্ত শ্রমিক লাগার ঐকিক, আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের 6ষ্ঠ এডিশনের 44 নম্বর পৃষ্ঠায়। এই যতগুলো কথা বললাম এর থেকে অনেক ভালো করে বইয়ে লেখা আছে। এই জন্য অনেকে বলে যে বই পড়লেও অনেক কিছু শেখা যায়। তো বইয়ে কিন্তু 90%, মানে আপনার বই হচ্ছে আমাদের ম্যাথ শেখার ক্ষেত্রে 90% ভূমিকা রাখবে, আর আমাদের ক্লাসটা কি, ক্লাসটা 10%। কিন্তু এই 10% হলে আপনার মনে থাকবে বেশি দিন। আপনি যেটা কয়েক দিন ধরে শিখতেন সেটা আপনার কয়েক ঘন্টায় হয়ে যাবে।
যেটা আপনি 1 মাস 2 মাস পরে ভুলে যাইতেন সেটা আপনি 1 বছরেও সহজে ভুলবেন না। এই জন্য ক্লাসের গুরুত্ব, কিন্তু বইয়ের গুরুত্বও বেশি। বইয়ে প্র্যাকটিস আর ক্লাস শুনতে হবে, দুইটা সমন্বয় করবেন যখন, তখন 100% পারফেকশন হবে। 32 নম্বর অঙ্কে বলতেছে কি দেখেন, যে একটা কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? ঠিক আছে, আচ্ছা 28 নম্বর অঙ্কটা কয়েকজন করতে বলছেন? আইরিন আপনি 28 নম্বর অঙ্ক দেন। মেজবাউল ফুয়াদ বলছেন কেজি জন দিন তিনটির মধ্যে বেলায় সমীকরণ ইউজ করা যাবে? অবশ্যই যাবে, আমরা তো আসতেছি। যারা বেসিক ম্যাথ বই পড়তেছেন তারা জানেন না আমাদের এখানে 3 ধাপ 4 ধাপ 5 ধাপ সব অঙ্ক আছে, আমরা তো যাচ্ছি ওইখানেও দেখা দিব। ঠিক আছে, তাহলে আসি 28 নম্বর অঙ্কে বলছে যে 120 জন লোক 180 কেজি 20 কেজি চাল 10 জন লোকের 27 দিন চলে, 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? দেখেন দুইখানে কিন্তু 10 জন কথাটা আছে, এই দুই জায়গাতে 10 জন কথাটা থাকার কারণে 10 জন কথাটাকে বাদ দিয়ে হিসাব করা যায়। এরকম অঙ্ক আমাদের পরে আছে। তাহলে আমাদের লিখতে হবে কি, যে 27 দিন চলে, 27 দিন চলে কতজন লোকের? 120 কেজি চাল। 27 দিন চলার জন্য লাগে 120 কেজি চাল, তাহলে 45 দিন চলার জন্য লাগবে, 45 দিন চলার জন্য লাগবে। এইখানে সরাসরি ভাগ করা যাচ্ছে না, তাই না? কিন্তু দেখেন এইখানে একটা রিলেশন আছে, ভাগ করা যায় 9 দিয়ে। তাহলে 9 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 3 লং 27, 5 লং 45। তার মানে এখানে 3 আর 5 এর রেশিও। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে 40, 5 দ্বারা গুণ করলে 200। এইভাবে হবে, কিন্তু আপনারা ঐকিক নিয়মে করবেন নর্মালি। 27 দিনে চলে এত কেজি, তাহলে একদিনে চলবে। এইখানে কিন্তু এই 120 কিন্তু জন না, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। 120 কেজি চাল, খেয়াল করেন 27 দিনে চলতে গেলে 120 কেজি চাল লাগবে। একদিনে যদি চলতে চায় তাহলে কি এত কেজি চালের দরকার আছে? একদিনে চলার জন্য তো চালের পরিমাণ কম হবে, এটা কিন্তু জন না, এটা কিন্তু কেজি। এই জন্য একদিনে চলার জন্য চাল কম লাগবে। যে কোনো কিছু মুখস্থ রোবটের মতো করবেন না, 45 দিনে বেশি লাগবে। তাহলে 27 45 হচ্ছে 5 3 40 200। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 200। এই 3:5 রেশিও আকারে চিন্তা করা যায়, কিন্তু এই জন্য আপনাকে রেশিওর বস হইতে হবে আগে, তারপরে এগুলাতে রেশিও ইউজ করবেন। তো সেগুলো পরে দেখা যাবে। ঠিক আছে, আসি 32 নম্বর। 32 নম্বর বলছে যে একটা কাজ করতে 20 জন লোকের 25 দিন লাগে, কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক লাগবে? ঠিক আছে, আচ্ছা তো এই অঙ্কটা তো 5 সেকেন্ডে করা সম্ভব, কারণ এক পাশে আছে 20 25, আরেক পাশে কত। দেন এই সমস্ত অঙ্কে সব সময় অতিরিক্তটা আমাদের ফ্যাক্ট না, আমাদের হচ্ছে মনে করেন টোটাল কত লোক লাগবে সেটা আগে বাড়ি করব। তাহলে 20 জনে করতে গেলে 25 দিন লাগে, তার মানে 20 গুণন 25 ইকুয়াল টু হচ্ছে টোটাল ইউনিট। তাহলে এই পাশে কি বলছে, যে 20 দিনে করতে গেলে তাহলে এক্স জন ধরি, তাহলে এই 20 কাটা, তাহলে থাকতেছে কত? 25। তার মানে এক্স সমান সমান 25। তাহলে আমাদের এখন এই যে অতিরিক্ত কথা যখন বলবে তখন আমরা এটার কাজ শেষে করব। আগের লোক ছিল 20 জন আর এখন লোক লাগতেছে 25 জন, তাহলে অতিরিক্ত লোক হবে 25 থেকে 20 বাদ দিলে 5 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, সবাই কি ক্লিয়ারলি ধরতে পারছেন? আচ্ছা, আজকে শেষ করে দেওয়ার মানে এখনো তো 1.5 ঘন্টায় হয় নাই, 1.25 ঘন্টা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে। নেক্সটে আসি আমরা 33 নম্বর অঙ্ক। একটা বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে, 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? অঙ্কগুলো খুব কাছাকাছি না, তাহলে এত অঙ্ক করার দরকার আছে? সরাসরি তো প্রত্যেকটাই তো ঘুরে ফিরে কাছাকাছি, তাহলে আমরা তো এটা স্কিপ করতে পারি। কিভাবে অঙ্কটা করব? এই যে এইভাবে করবেন, 360 গুণন 25, প্রথমে গুণ তারপরে ভাগ। ঠিক আছে, অথবা পাশাপাশি লিখেও করতে পারেন। যদি উল্টাপাল্টা লাগে এই উপরে নিচে দিয়ে, তাহলে আপনারা কি করবেন, 18 গুণন এক্স। তাহলে 18 দুগুণা 36, 0 এক্স ইকুয়াল টু হচ্ছে 500। এই 500 কিন্তু অ্যান্সার না, কারণ অতিরিক্ত চাইছে, তাই না? তাহলে অতিরিক্ত লোক হবে, এখন লাগতেছে 500 জন, আগে থেকে আছে 360 জন, তাহলে অতিরিক্ত লোক হচ্ছে 140 জন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 140 জন।
এই রকমের বেশ কয়েকটা অঙ্ক আছে, এগুলো আপনারা করে নেবেন। আমরা 38 নম্বর অঙ্কটা দেখব। এমডি সাইফুল ইসলাম, প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, কি প্রশ্ন বলেন? রুজেন শায়েখ, স্যার দয়া করে লিখিত অঙ্কের দিকে বেশি গুরুত্ব দিবেন, বেশিরভাগ জবে এখন দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীর এই পরীক্ষাগুলো সরাসরি লিখিত আকারে হয়। ওকে, লিখিত আকারেও করে দিব তো, সমস্যা নাই, আমরা আসতেছি। লিখিত আকারে অঙ্কের তো একটা ম্যারিড আছে। ম্যারিড মানে কি, এগুলো এত পানির মতো সোজা অঙ্ক যে এগুলা যদি আমি লিখিত আকারে নাও শেখাই আপনি পারবেন, কিন্তু আমরা কোয়ালিটি অঙ্ক শিখবো রিটেন আকারে। দেখেন এই 38 নম্বর অঙ্কটা, এইটা রিটেন আকারে করব, ঠিক আছে? আচ্ছা, তো বলতেছে কি 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পর আবহাওয়ার জন্য 6 দিন বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এই যে দেখেন তো, এই অঙ্কটা রিটেন আকারে 2-3 ভাবে সমাধান দেওয়া আছে, কিন্তু তারপরও বোঝা একটু কঠিন, কারণ এখানে চিত্র আট করে দেওয়া নাই। অথচ দেখেন আমি এটা চিত্র আট করে দিব, আপনার কাছে পানির মতো সোজা মনে হবে। কিরকম বলতেছে কি যে 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে। তার মানে এই যে এটা একটা, মনে করেন এটা একটা কাজ, এটা একটা বাড়ি। এই বাড়িটা 30 জন শ্রমিক মিলে যখন শুরু করলো, তখন এরা বলছে কি 30 জন, এরা হচ্ছে এই 20 দিনে শেষ করবে। অর্থাৎ এই 30 জন লোক এইখানে কাজটা শুরু করলো, কাজটা চলছে চলছে 20 দিনে শেষ হবে। তো কাজ শুরুর 10 দিন পরে, এই যে কাজ চলছে চলছে চলছে, এই যে 10 দিন, এই 10 দিন পর, 10 দিনে কি ওরা বসেছিল না? 10 দিন তো ওরা কাজ করছে। কতটুকু কাজ করছে বলেন তো? যেহেতু টোটাল লাগে 20 দিন, তার মানে 10 দিনে তো অর্ধেক কাজ হয়ে গেছে। তার মানে এই যে কাজটা, এটা কিন্তু হয়ে গেছে। তাহলে এই কাজগুলা বাকি আছে। তাহলে এই কাজগুলোর জন্য আর কয়দিন বরাদ্দ আছে? টোটাল যেহেতু 20 দিন, 10 দিন কাজ হয়ে গেছে, তাহলে এই বাকি হচ্ছে 20 - 10 = 10। অর্থাৎ এই কাজটা হচ্ছে 10 দিনের কাজ, মানে আর 10 দিন কাজ করলে তো কাজ শেষ। কিন্তু এই সময় একটা বিপদ হয়ে গেছে। বিপদ হয়ে গেছে কি, আবহাওয়ার সমস্যার কারণে 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। তার মানে এই যে এখানে দিনটা আছে না, 10 দিন, যে অবশিষ্ট 10 দিন আছে, এই অবশিষ্ট 10 দিনের মধ্যে আবার 6 দিন বন্ধ। তাহলে বন্ধ যদি থাকে 6 দিন, তাহলে হাতে আছে আর কয় দিন? হাতে আছে আর 4 দিন। এইটাকে বলা হচ্ছে অবশিষ্ট দিন। অবশিষ্ট দিন হচ্ছে 4। অর্থাৎ যেই কাজটা 10 দিনে করার কথা ছিল, সেই কাজটা এখন 4 দিনে করে ফেলতে হবে। তাহলে এটা কিভাবে করা যাবে? সেটা হচ্ছে দেখেন যে 10 দিনের কাজটা যদি 4 দিনে করতে চায়, এখন উত্তর কি চাইছে? নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে, এই যে নির্ধারিত, এই নির্ধারিত মানে টোটাল 20 দিন, এটাকে বলা হচ্ছে নির্ধারিত। অতিরিক্ত শ্রমিক কেন লাগবে? কারণ নর্মালি যদি এরা করে যাইতো তাহলে ঠিক শেষ হইতো 20 দিনে, বাট 6 দিন যেহেতু বন্ধ আছে, তাহলে 10 দিনের কাজটা 4 দিনে করতে গেলে তো এরা পারবে না, আরো লোক লাগবে। তাহলে এই অঙ্কটা কিভাবে লিখবো? লিখিত ফরম্যাটটা দেখি। তখন আছে লিখবেন অবশিষ্ট দিন সমান সমান এই 20 দিন থেকে -10 দিন -4 দিন, এই 6 দিন সমান সমান 4 দিন, ঠিক আছে? অর্থাৎ এই যে 4 দিন যেটা বার করলাম ওইটাই। তাহলে এই যে দেখেন এখানে 10 দিন আছে না, তাহলে 10 দিনে করতে, মানে দেখেন এখানে টোটাল 20 দিনের কাজটা 4 দিনে করতে হচ্ছে, নাকি এই অবশিষ্ট 10 দিনের কাজটা 4 দিনে করতে হচ্ছে? এখানে শুরু যে 10 দিনের কাজ হয়ে গেছে, এইটা কিন্তু কোনো আর হিসাব করার দরকার নাই। তাহলে এই জন্য এই 20 দিন থেকে 10 দিন বাদ দিয়ে বাকি যে 10 দিনের কাজ আছে, এইখানে এখন আবহাওয়ার সমস্যা হয়েছে। শুরুতে আবহাওয়ার সমস্যা হলে পুরাটাকে হিসাব করতাম, কিন্তু শুরুতে তো সমস্যা হয় নাই। এই জন্য যেই জায়গাতে এসে সমস্যা হয়েছে তার আগেরটা বাদ আর পরেরটা শুরু, পরেরটা ধরে হিসাব হবে। তাহলে 10 দিনে করতে পারে, 10 দিনে যদি করতো তাহলে করতে পারতো কতজন? এই যে 30 জন আছে এরাই কাজটা শেষ করতে পারতো। কিন্তু একদিনে যদি করতে চায় তাহলে লোক বেশি লাগবে। এখন আসি এইখানে 4 দিন, এই 4 দিনটা কোথা থেকে আসলো? এইটাই কিন্তু আমরা চিত্রে এতক্ষণ ধরে বোঝাইলাম। যেহেতু 6 দিন বন্ধ ছিল, তাহলে 4 দিনে হচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, 5, 75 জন। অর্থাৎ টোটাল লোক লাগবে এই 4 দিনে শেষ করার জন্য এইখানে 75 জন। যেহেতু আগে থেকে 30 জন লোক আছে, তাহলে অতিরিক্ত লোক লাগবে 75 - 30 = 45। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 45 জন। ক্লিয়ার কিনা একটু বলেন যারা ক্লাসটা দেখতেছেন।
যদি ক্লিয়ার হয়ে থাকেন, এখন আমরা আসি এই পুরো অঙ্কটার একটা সামারি তৈরি করব। সেই সামারিটা আমাদের হচ্ছে কি, যে এই জায়গাতে এই 10 দিনের কাজটা 30 জনে মিলে, দেখেন এই অঙ্কটা যদি আমরা এই এতগুলো লেখা না লিখে, এতগুলো লেখা তো লিখলাম লিখিত জন্য, দেখেন এটা তো লিখিত সমাধান, তাই না? এখন হয়তো বা মাঝখানে কিছু শব্দ লিখি নাই, এগুলো আপনারা লিখে নেবেন।